সুপ্রিয় বন্ধুরা, তোমাদের সবাই কেমন আছে আমাদের 10 মিনিটস স্কুলের আজকের এই অ্যাডমিশন লাইভ ম্যাথ ক্লাসে। এবং আমাদের আজকের টপিকস কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে বিন্যাস সমাবেশের ওপর। এবং দেখবা অনেক স্টুডেন্টই যারা বিশেষত দেখা যায় যে ঢাকার বাইরের যারা থাকে, তাদের এই বিন্যাস সমাবেশের উপর কিন্তু একটা চরম ভীতি কাজ করে, যে কিভাবে সংখ্যাগুলো সাজায়, কিভাবে ওয়ার্ডের যে লেটারগুলো আছে সেগুলোকে কিভাবে আগে পিছনে নেয়, সেই জিনিসগুলো কিন্তু এখানকার আসলে একটু খেয়াল রেখে তোমাকে করতে হবে। এবং ম্যাথগুলা নর্মালি দেখবা আমাদের বোর্ডের যে ম্যাথগুলো আমরা প্র্যাকটিস করেছি এইচএসসি লেভেলে, সেই ম্যাথগুলো কিন্তু বেশিরভাগ আসতে দেখা যায়। সো তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আজকে ক্লাসে যেই টেকনিকগুলো তোমাদেরকে শেখাবো, সেই টেকনিকগুলো অবশ্যই খাতায় তোমরা টুকে নিবা। এবং আমাদের এই ক্লাসটাকে তোমরা এখনই একটা কাজ করো, তোমাদের ফ্রেন্ডসদের কাছে, তোমাদের ক্লাসমেটদের কাছে, আরও যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছে তোমাদের যে ফ্রেন্ডগুলো আছে তাদের সাথে তোমরা শেয়ার করো, তাদেরকে কমেন্টকে ট্যাগ করো এবং মোটামুটি তাদেরকে জানিয়ে দাও যে আমাদের 10 মিনিটস স্কুলের প্ল্যাটফর্মে আমরা কিন্তু অ্যাডমিশনের লাইভের অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা হচ্ছে বিন্যাস সমাবেশ, তার উপর একটা ক্লাস দিচ্ছি। তো আসো দেরি না করে আমরা শুরু করি। যে বন্ধুরা অলরেডি আমাদের সাথে জয়েন করেছো, তোমাদের জন্য একটা কথা, খাতা কলম নিয়ে বসো। কারণ কি, দেখবা অনেকক্ষণ টাইম আমরা আসলে এই বিন্যাস সমাবেশের টপিক্সের উপরই দেওয়ার চেষ্টা করব। ওকে, আসো। তো বিন্যাস সমাবেশ নিয়ে আমি কথা কয়েকটা একটু বলে নিই। বিন্যাস সমাবেশ জিনিসটা আসলে কি, যে বিন্যাস করা কি আর সমাবেশ করা কি। সমাবেশ হচ্ছে, যেমন ধরো আমাদের বাংলাদেশের ক্রিকেট স্কোয়াডে কতজন সদস্য থাকে কোনো একটা, যেমন সাম্প্রতিককালে কোন খেলা হচ্ছে, এশিয়া কাপ হচ্ছে, তো আমাদের স্কোয়াডে কিন্তু মেম্বার থাকে হচ্ছে 15 জন, ঠিক আছে। কিন্তু এর মধ্যে থেকে মেইন টিমে কিন্তু খেলে মাত্র 11 জন, ঠিক আছে। তো খেয়াল করো, এই যে 15 জন থেকে 11 জন বাছাই করে নেওয়া, এই বাছাই করাটাই বেসিক্যালি কি বলো, সমাবেশ। তো সমাবেশ আর কিছুই না, জাস্ট একটা সার্টিন নাম্বার থেকে এর থেকে কম সংখ্যক কোনো একটা জিনিস বের করে নেওয়া। 15 জন স্কোয়াডের যে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম ছিল, তার থেকে 11 জন প্লেয়ার কিন্তু মেইন টিমে খেলে, এবং এটাই হচ্ছে আমাদের সমাবেশের মেইন উদ্দেশ্য, কিভাবে আমরা সমাবেশ করতে পারি। আচ্ছা, আর বিন্যাস জিনিসটা কি? বিন্যাস যেমন ধরো তোমাকে বলি আমি, তোমার কাছে ধরে নাও 4টা কলম আছে, কলম নাম্বার 1, 2, 3 এবং 4। এই 4টা কলম থেকে ধরে নাও আমরা 2টা কলম বাছাই করবো বা 3টা কলম বাছাই করব। তো দেখো, এই 4টা কলম থেকে যদি আমরা 3টা কলম বাছাই করি, সে আমরা 1 নিব, 3 নিব আর 4 নিব, ঠিক আছে। এই 3টা কলম বাছাই করলে, হ্যাঁ আমরা বাছাই করলাম 1, 3 আর 4, ঠিক আছে। তাহলে এই 4টা থেকে আমরা আসলে 3টা কলম বাছাই করলাম। তো এটা আসলে কি ছিল? এটা ছিল হচ্ছে শুধুমাত্র বাছাই করা, এই পার্টটাকে আমরা বলি হচ্ছে সমাবেশ। তো বিন্যাস জিনিসটা কি? বিন্যাস হচ্ছে এই যে আমরা 1, 3, 4 যে বাছাই করলাম, এদেরকে এরপর আগে পিছনে করে কতভাবে সাজানো যায়। দেখো এখানে আমরা 1, 3, 4 লিখে রেখে কিন্তু আমরা কীভাবে লিখতে পারি, 1, 3, 4, 1, 4, 3, 3, 4, 1, 3, 1, 4, 4, 1, 3, 4, 3, 1। এবং খুব ভালো করে খেয়াল করো বন্ধুরা, আমরা আমাদের এই 4টা কলম থেকে যে 3টা কলম বাছাই করেছিলাম, সেই 3টা কলমকে কিন্তু আবার এই 6 ভাবে কি করতে পারি, সামনে পিছনে শাফল করতে পারি। তো এই জিনিসটার নাম হচ্ছে আমাদের বেসিক্যালি বিন্যাস। সো শুধুমাত্র বাছাই যে করা, এই পার্টটার নাম হচ্ছে সমাবেশ। এবং বাছাই করার পর এদেরকে আগে পিছনে যে শাফল করার যে পার্টটা, এটার নাম হচ্ছে এখানে একেবারে টোটালটা সমাবেশ প্লাস বিন্যাস সহ এই টোটালটার নাম হচ্ছে আমাদের বিন্যাস। ওকে, সো মনে রাখা লাগবে যে সমাবেশ হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট থেকে জাস্ট ওদেরকে কি করে ফেলা, বের করে বাছাই করা। আর সমাবেশের যে বাছাইটা হয়, সেই বাছাইয়ের উপর আবার শাফল করে একসাথে কম্বাইন করার নাম হচ্ছে বিন্যাস, ঠিক আছে। তো দেখো, প্রথমত আমি যে কনফিউশনটাতে আমি যখন তোমাদের মতো ছিলাম তখন পড়তাম, সেটা হচ্ছে আমি কখন আসলে বিন্যাস করব আর কখন আসলে সমাবেশ করব, ঠিক আছে। যে আমরা এনপিআর ইউজ করব নাকি এনসিআর ইউজ করব। তোমরা জানো অলরেডি, পিতে পারমিউটেশন বিন্যাস, আর সিতে হচ্ছে কম্বিনেশন, যেটা হচ্ছে সমাবেশ ইন্ডিকেট করে। ওকে, সমাবেশ ইন্ডিকেট করে। ওকে, খেয়াল করো একটু ফাইনালি এখানে আমরা আসলে কি করতে পারি। যেমন ধরো আমরা ফার্স্টে কয়েকটা বিন্যাস সূত্রক শব্দ এবং সমাবেশ সূত্রক শব্দ লিখে নিই, যে কি থাকলে আমরা বিন্যাস বুঝবো আর কি থাকলে আমরা আসলে সমাবেশ বুঝবো। বিন্যাস সূত্রক শব্দ, ওকে। তো বিন্যাস সূত্রক শব্দগুলো হচ্ছে শব্দ গঠন, দেন একই ক্রমে থাকা বর্ণের
অবস্থান পরিবর্তন না করা, অবস্থান পরিবর্তন না করা, বর্ণের অবস্থান পরিবর্তন না করা, দেন হচ্ছে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করা, দেন হচ্ছে চক্রবিন্যাস, চক্রবিন্যাস, দেন হচ্ছে পুনর্বিন্যাস, পুনর্বিন্যাস, ওকে, চক্রবিন্যাস, পুনর্বিন্যাস, দেন হচ্ছে তালার লক, দেন হচ্ছে টেলিফোন নাম্বার। তো এরকম আসলে আরও অনেক আছে। তো বেসিক্যালি এই টাইপগুলো অ্যাডমিশনে বেশি আসে, যে এই টাইপে এই শব্দগুলো থাকলে আমরা বুঝবো যে এখানে আমাকে আসলে কি করা লাগবে, বিন্যাস করা লাগবে। এবং সেক্ষেত্রে জানোই তোমরা নিশ্চয়ই যে বিন্যাসের সূত্রটা হচ্ছে NP-R দিয়ে, ওকে। আচ্ছা, তো বিন্যাস সূত্রক শব্দ হচ্ছে এইগুলো। এবার হচ্ছে সমাবেশ সূত্রক শব্দ, মানে কি কি থাকলে আমরা আসলে বুঝবো যে এখানে আমাকে সমাবেশ করা লাগবে। তো সমাবেশ সূত্রক শব্দ প্রথমেই হচ্ছে তোমার কর্ণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, কর্ণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ প্রভৃতি গঠন। কর্ণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ গঠন, দেন হচ্ছে দল, কমিটি, সভা অথবা প্যানেল, দল, কমিটি, সভা অথবা প্যানেল প্রভৃতি গঠন, দেন যাত্রী বাছাই, যাত্রী বাছাই, প্রশ্ন বাছাই, যাত্রী বাছাই, প্রশ্ন বাছাই, দেন হচ্ছে বর্ণ বাছাই। অর্থাৎ বাছাই কথাটা থাকলে কিন্তু সেটা সবসময় কি হবে বলো, সমাবেশ ইন্ডিকেট করবে, ঠিক আছে। যাত্রী বাছাই, বর্ণ বাছাই, দেন হচ্ছে আর কি বলা যায় এখান থেকে, ত্রিভুজের বাহু বাছাই। অর্থাৎ বাছাই রিলেটেড সব কিছুই কিন্তু আমার কিসের মধ্যে পড়ে যাবে, সমাবেশের মধ্যে পড়ে যাবে। এবং এক্ষেত্রে আমাদের যে সূত্রটা হবে সেটা হচ্ছে NC-R। তো খেয়াল করো বন্ধুরা, আমরা কি কি করতেছি, বিন্যাস সূত্রক শব্দ, সমাবেশ সূত্রক শব্দ। বিন্যাস সূত্রক শব্দ হচ্ছে আমাদের শব্দ গঠন একই ক্রমে থাকা বর্ণের, এটা কাদের একই ক্রমে থাকা, বর্ণের, বিভিন্ন বর্ণের, আমরা এই টাইপের ম্যাথ করব আজকে। শব্দ গঠন বর্ণের একই ক্রমে থাকা, বর্ণের অবস্থান পরিবর্তন না করা, আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করা, চক্রবিন্যাস, পুনর্বিন্যাস, তালা, লক, টেলিফোন নাম্বার প্রভৃতি ক্ষেত্রে আমরা বিন্যাস সূত্রক শব্দ, দ্যাট ইজ আমরা এই ক্ষেত্রে NP-R ইউজ করব। আর সমাবেশ সূত্রক শব্দগুলো হচ্ছে কর্ণ, ত্রিভুজ, চতুর্ভুজ গঠন, প্রভৃতি গঠন, দল, কমিটি, সভা, প্যানেল গঠন, যাত্রী বাছাই, প্রশ্ন বাছাই, বর্ণ বাছাই, ত্রিভুজের বাহু বাছাই। তো খেয়াল রাখবা এই টাইপগুলো থাকলে, এই ধরনের ল্যাঙ্গুয়েজ যদি থেকে থাকে তাহলে কিন্তু আমরা সেপারেটলি বুঝতে পারবো কোয়েশ্চেন দেখেই যে আসলে আমরা কি এখানে বিন্যাস করব নাকি আমরা এখানে সমাবেশ করব। ওকে, তো দেখো এটা ছিল হচ্ছে মৌলিক কথাগুলা। এবার আস্তে আস্তে আমরা ডিপে এবং বিভিন্ন ম্যাথ নিয়ে আলোচনা করা শুরু করি। প্রথমত আমাদের যে কাজটা দেখা লাগবে সেটা হচ্ছে এই NP-R এবং NC-R আসলে কিভাবে ইউজ করতে হয়, ঠিক আছে। তো NC-R এর ইউজ দেখার আগে আমরা একটা কাজ করি ছোট্ট, সেটা হচ্ছে যে এই অঙ্কগুলো একটু খেয়াল করো, এই NP-R এবং NC-R বেসিক্যালি কি মিন করে একটু লিখে রাখি আমি এখানে। যে ধরো NP-R আর একটা হচ্ছে NC-R, বন্ধুরা একটু মনে রাখবা NC-R এটার মিনিং হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r এর হোল ফ্যাক্টোরিয়াল, আর NP-R হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। সো এই অবজেক্টিভগুলোও কিন্তু দেখবা তোমাদের ক্লাসে বা তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য অনেক কিন্তু এসে থাকে। NP-R NC-R এটা দিয়ে আসলে কি ইন্ডিকেট করে বা এটা দিয়ে আমরা আসলে কি বুঝাই। ওকে, ডান।
আসো, তো এরপরে যে পার্টটা আমরা আজকে আসলে দেখবো সেটা হচ্ছে অঙ্কে চলে যাচ্ছি আমরা। এনপিআর এনসিআর আমরা দেখলাম, সে আমরা কয়েকটা সিম্পল শব্দ নেই। ধরো আমি বোঝানোর জন্য প্রথমে যে সিম্পল শব্দটা নিই সেটা হচ্ছে ক্যাট আর হচ্ছে আই, ঠিক আছে। সো এইখানে কিন্তু একটা জিনিস মনে রাখা লাগবে, দেখবা কোয়েশ্চেনে আমাদের বলে দেয় হচ্ছে ইংরেজি বর্ণমালা নিয়ে নর্মালি কোয়েশ্চেনগুলো হয়, যে ধরো তোমার ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ। তো ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ টার্মগুলো কিন্তু আমরা আসলে বাংলা বর্ণমালার ক্ষেত্রে ইউজ করে থাকি। আমরা কিন্তু ইংলিশের ক্ষেত্রে কনসোনেন্টগুলোর জন্য কি ইউজ করি, দুই টাইপের, একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল আর কনসোনেন্ট মিলেই কিন্তু আমাদের কি হয়, ইংলিশ যে অ্যালফাবেট সেটা, ঠিক আছে। তো ইংরেজি বর্ণমালাতে ইংরেজি অ্যালফাবেট টোটাল কয়টা আছে আমাদের, 26টা, যার মধ্যে 5টা হচ্ছে ভাওয়েল, যেগুলোকে আমরা আমাদের বিন্যাস সমাবেশের ম্যাথে আসলে স্বরবর্ণ বলি। এখানে স্বরবর্ণ বলতে আসলে ভাওয়েলকে বোঝানো হয় এ, ই, আই, ও এবং ইউ, এই 5টা হচ্ছে আমাদের স্বরবর্ণ বা ভাওয়েল, এবং বাকি যে 21টা আছে সেই 21টা আসলে আমাদের ব্যঞ্জন বর্ণ। মনে থাকবে সবার এখানে। তো এগুলো দেখে আমরা যেন কনফিউজড না হই। এখানে সেম থাকলে কিন্তু তার একটা ভিন্ন মতবাদ আছে, যে সেম থাকলে কি হয়, ততর ফ্যাক্টোরিয়াল দিয়ে কি করা লাগে, আমাদেরকে ভাগ করা লাগে। যেমন দেখো এখানে ক্যাট, ক্যাটে 3টাই হচ্ছে আমাদের ভিন্ন বর্ণ আছে ক্যাট শব্দটাতে, সুতরাং এটাকে সাজানোর উপায় কত হবে বলো, 3 ফ্যাক্টোরিয়াল। আবার আইয়ে কয়টা আছে, দেখো আইয়েও 3টা বর্ণ আছে, এটাকে সাজানোর উপায়ও কি হবে, 3 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এখানে আইয়ে কয়টা বলো, আইয়ে 2টা ই আছে, সুতরাং 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে কি করা লাগবে বলো, এখানে ভাগ করা লাগবে, ঠিক আছে। খেয়াল রাখবা যে যতর ফ্যাক্টোরিয়াল থাকবে সেটার ফ্যাক্টোরিয়াল দিয়ে, যেগুলো ডাবল আছে, যেমন এখানে ই কয়টা আছে, ই আছে হচ্ছে 2টি, ঠিক আছে। সুতরাং এখানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে কি করা লাগবে বলো, ভাগ করে নেওয়া লাগবে, ওকে। তো এটা ছিল একটা মৌলিক কোয়েশ্চেন। এরপর দেখো আমরা আরেকটু কঠিন কোনো কিছুতে যাই, ঠিক আছে। যেমন ধরো ওকে কি বলবো, প্রথমে যেটা দিয়ে আমরা শুরু করতে পারি সেটা হচ্ছে ডটার, ঠিক আছে। সো তোমরা কিন্তু যারা ক্লাসে চলে এসছো অবশ্যই এই জিনিসগুলা খাতায় লিখে লিখে যাবা, কারণ এই জিনিসগুলোর উপর বেস করেই কিন্তু আমাদের সামনে অনেকটুকু পার্ট ক্লাস করতে হবে, ঠিক আছে। যেমন ধরো তোমাদের অ্যাডমিশন টেস্টে সবচেয়ে বেশি যে লেটারটা আসে সেটা হচ্ছে ডটার, ঠিক আছে। কি বলো, ডটার, DAUGHTER, ঠিক আছে। যে ডটার শব্দটির বর্ণগুলো কতভাবে সাজানো সম্ভব, ডটার শব্দটির বর্ণগুলো কতভাবে সাজানো সম্ভব, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1, ঠিক আছে। এটার সাথে আমরা আরও লিখতে পারি যে এদের মাঝে কতগুলোতে স্বরবর্ণ একত্রে থাকবে, কতগুলোতে স্বরবর্ণ একত্রে থাকবে না, ঠিক আছে, ওকে। সো ডটার শব্দটির বর্ণগুলো হতে, এই ডটার শব্দটির বর্ণগুলোকে কতভাবে সাজানো সম্ভব, এদের মাঝে কতগুলোতে স্বরবর্ণ একত্রে থাকবে এবং কতগুলোতে স্বরবর্ণ একত্রে থাকবে না, মানে একত্রে থাকবে। এখন দেখবো পরীক্ষায় কোয়েশ্চেনটা আসলে একত্রে থাকা দিয়েও আসে, আবার আসে হচ্ছে পাশাপাশি থাকা দিয়ে। সো যেরকমই হোক না কেন টাইপ কিন্তু অনেকটা সেম। তো দেখো এখানে আসো আমরা শুরু করি অঙ্কটা। এখানে ধরে নাও ডটার, DAUGHTER, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8, তাহলে ডটার শব্দটাতে মোট কয়টা বর্ণ আছে, 8টি বর্ণ এখানে আছে, ঠিক আছে। 8টি বর্ণ আছে এখানে, 8টি বর্ণের মধ্যে আবার AEIOU, এই 5টার মধ্যে AU আর E, তাহলে 3টি আছে হচ্ছে স্বরবর্ণ, 3টি স্বরবর্ণ, কোনো ডাবল নাই, এবং সবগুলোই বাকি 5টা কত বলো, বাকি 5টি হচ্ছে এখানে ব্যঞ্জন বর্ণ, ওকে। বাকি 5টা কি বলো, ব্যঞ্জন বর্ণ। তো ডটার শব্দটিতে মোট 8টা বর্ণ আছে, যেখানে আমাদের AUE এই 3টা হচ্ছে স্বরবর্ণ এবং DGHTR এইগুলো হচ্ছে এখানে 5টা ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে। সো আমরা কোয়েশ্চেনের নাম্বার দিয়ে যাই। ধরে নাও এইটা কোয়েশ্চেন নাম্বার 1, সেকেন্ডটা কোয়েশ্চেন নাম্বার 2 এবং থার্ড যে কোয়েশ্চেনটা এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। তাহলে আসো আমরা একটা একটা করে অ্যান্সার করি,
ঠিক আছে, প্রথমে হচ্ছে ডটার শব্দটিতে কতভাবে সাজানো সম্ভব। দেখো ডটার শব্দটিতে মোট 8টা বর্ণ আছে এবং সেখানে কোনো একটা কি নাই বলো, ডাবল নাই, কোনো একটা লেটার একবারে বেশি এখানে আসলে নাই। সো আমার এখানে আমাদের এই 8টার জন্য হবে 8 ফ্যাক্টোরিয়াল। কোয়েশ্চেন নাম্বার 2-এ চলে যাই আমরা। এদের মধ্যে কতগুলোতে স্বরবর্ণ একত্রে থাকবে, ঠিক আছে, স্বরবর্ণগুলো একত্রে থাকতে হবে। বন্ধুরা ভালো করে একটু বুঝে নিও, স্বরবর্ণ বা যে কোনো ক্ষেত্রে যে কোনো বর্ণই বলুক না কেন একত্রে থাকলে আসলে কি করা লাগে। তাহলে দেখো স্বরবর্ণ বাদ দাও, ব্যঞ্জনবর্ণ কয়টা এখানে, 5টা, 1 2 3 4 5, ব্যঞ্জনবর্ণ 5টা এবং স্বরবর্ণ কয়টা, 3টা। তো একত্রে থাকলে আমরা 3টা স্বরবর্ণকে কম্বাইনলি আসলে একটা বর্ণ মনে করব। ব্যঞ্জনবর্ণ হচ্ছে 1 2 3 4 5, আর 3টা স্বরবর্ণ একত্রে একটা। 3টা স্বরবর্ণ কি কি বলো, এ ইউ ই। খেয়াল করো, যখন বলা হয়েছে স্বরবর্ণগুলো একত্রে থাকবে, আমরা 5টা ব্যঞ্জনবর্ণকে সেপারেট করে সাজাবো এবং স্বরবর্ণ 3টাকে একত্রে একটা ঘর মনে করব, সেটা হচ্ছে 6 নম্বর ঘরটা এখানে। তো এই 6টা বর্ণকে, যাদের মধ্যে কোনোটা সেম নাই, এই 6টা বর্ণকে সাজানোর উপায় 6 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এদের মাঝখানে এই যে আমাদের এখানে যে এ ইউ ই আছে, এই 3টাকে নিজেদের মধ্যে সাজানোর উপায়, যেমন দেখো আমি কিন্তু এ ইউ ই না লিখে এ ই ইউ অথবা ইউ এ ই, ঠিক আছে, অথবা ইউইএ এরকম কিন্তু লিখতে পারতাম আগে পিছনে। এই 3টাকে নিজেদের মধ্যে আমার কতভাবে সাজানো সম্ভব বলো, 3 ফ্যাক্টোরিয়াল উপায়। কতভাবে, 3 ফ্যাক্টোরিয়াল উপায়, ঠিক না। সো আমার এই 6টা, ব্যঞ্জনবর্ণ 5টা এবং স্বরবর্ণ 3টা মিলে একটা, এই 6টাকে সাজানোর উপায় 6 ফ্যাক্টোরিয়াল। আর এই স্বরবর্ণ 3টাকেও নিজেদের মধ্যে সাজানোর উপায় হচ্ছে এক্সট্রা 3 ফ্যাক্টোরিয়াল। সো আমার ফাইনাল অ্যান্সার হবে আসলে এইটা। ওকে, খেয়াল রাখবা, এটা হচ্ছে আমাদের 2 নম্বরের অ্যান্সার। এবং আমাদের 3 নম্বর কোয়েশ্চেনটা কি ছিল দেখো, যে কতগুলোতে স্বরবর্ণ একত্রে থাকবে না। এই যে প্রথমে আমরা বের করেছিলাম 8 ফ্যাক্টোরিয়াল, এর মাঝখানে কিন্তু স্বরবর্ণগুলো একত্রে ছিল এবং স্বরবর্ণগুলো একত্রে ছিল না, এই 2টা টাইপই কিন্তু এখানে যোগ করা হয়ে গেছে, ঠিক আছে। শুধু এটা হচ্ছে আসলে স্বরবর্ণ একত্রে থাকবে প্লাস স্বরবর্ণ একত্রে থাকবে না, টোটাল টাইপ, ঠিক আছে। তো এর মধ্যে আমরা স্বরবর্ণগুলোকে একত্রে রাখলে কত পাই, 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে না রাখলে কত পাবো, 8 ফ্যাক্টোরিয়াল মাইনাস হবে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। খেয়াল রাখবা যে এখানে 8 ফ্যাক্টোরিয়াল সমান স্বরবর্ণ একত্রে প্লাস স্বরবর্ণ একত্রে নয়, ঠিক আছে। আমাকে বের করা লাগবে একত্রে থাকবে না। সো আমরা এখান থেকে লিখতে পারি স্বরবর্ণ একত্রে নয় সমান 8 ফ্যাক্টোরিয়াল মাইনাস স্বরবর্ণ একত্রে। সো 8 ফ্যাক্টোরিয়াল মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। সো এক্ষেত্রে আমার ফাইনাল অ্যান্সার কিন্তু আসলে এইটা। খেয়াল রাখতে হবে বন্ধুরা যে আমাদের এই টোটাল প্রথম উপায়ে ছিল 8 ফ্যাক্টোরিয়াল, এরপরেরটা ছিল স্বরবর্ণগুলো একত্রে রেখে। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল আসলে কি, একত্রে রেখে প্লাস একত্রে না রেখে। তো একত্রে না রেখে হবে 8 ফ্যাক্টোরিয়াল মাইনাস একত্রে রেখে, যেটা আমরা আগের বারে বের করে রাখছি 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। জাস্ট কি করব বলো, বসিয়ে দিব, ঠিক আছে। সো দেখো আসলে এমন কোনো কঠিন অঙ্ক কিন্তু আসলে এখানে নাই, ঠিক আছে, সহজ একটা অঙ্ক ছিল। তাহলে এখান থেকে আমরা 3টা টাইপ শিখলাম, কতভাবে সাজানো সম্ভব, কিভাবে স্বরবর্ণগুলো বা কোনো একটা পার্টিকুলার বর্ণ একত্রে রেখে রাখা করা লাগে, আবার কিভাবে একত্রে না রেখে করা লাগে, ঠিক আছে। আচ্ছা, তো আশা রাখি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি তাদেরকে রিকোয়েস্ট থাকবে পার্টটা প্রথম থেকে আরেকবার একটু দেখা, ঠিক আছে। এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা আমাকে লিখে পাঠাবা, আমি চেষ্টা করবো অ্যান্সার নিয়ে তোমাদেরকে জানানোর, ঠিক আছে। আচ্ছা, চলে আসতেছি আমাদের পরের টাইপটাতে। আমাদের পরের টাইপের একটা কম্বিনেশন, 3টা না বেসিক্যালি আসলে 4টা টাইপের একটা কম্বিনেশন, এবং এটা আমাদের বইয়ের একটা ম্যাথ। এবং এই বইয়ের ম্যাথটাই দেখা যায় যে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে অনেকবার আসছে, সেটা হচ্ছে ডিরেক্টর। ম্যাথটার নাম কি বলো, ডিরেক্টর। ম্যাথটা হচ্ছে ডিরেক্টর দিয়ে। একটু খেয়াল করো বন্ধুরা, এখানে ডিরেক্টর দিয়ে ম্যাথটা কি, এখানে ডিরেক্টর DIRECTOR, ঠিক আছে। ডিরেক্টর শব্দটির কি করতে হবে, এখানে দেখো কতগুলো টাইপের ম্যাথ এখানে আমরা করি। আচ্ছা, ডিরেক্টর শব্দটির ডিরেক্টর শব্দটি সবগুলো না, আমরা ধরি শুধুমাত্র স্বরবর্ণের জন্য। ডিরেক্টর শব্দটির স্বরবর্ণের
ঠিক আছে, স্বরবর্ণের 1 নম্বর হচ্ছে স্থান পরিবর্তন না করে। ঠিক আছে, 2 নম্বর টাইপটা হচ্ছে ক্রম পরিবর্তন না করে। 3 নম্বর টাইপটা হচ্ছে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। ঠিক আছে, ডিরেক্টর শব্দটি কি করতে হবে বলো? ডিরেক্টর শব্দটির স্বরবর্ণের স্থান পরিবর্তন না করে, ক্রম পরিবর্তন না করে, আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে, ঠিক আছে, শব্দটিকে কতভাবে পুনর্বিন্যাস করা যায়? কতভাবে কি করা যায়? পুনর্বিন্যাস করা যায়। একটু ভালো করে বুঝো, কিন্তু এখানে কয়টা টাইপ আছে মোট বলো? দেখে মনে হচ্ছে 3টা। স্থান পরিবর্তন না করে, ক্রম পরিবর্তন না করে, আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে, এবং দেখো আরেকটা খুবই ইম্পর্টেন্ট লেটার এখানে আছে, ওয়ার্ড এখানে আছে, পুনর্বিন্যাস। বন্ধুরা, পুনর্বিন্যাস শব্দটার মানে আসলে কি? পুনর্বিন্যাস মানে হচ্ছে সে নিজে বাদে বা ডিরেক্টর নিজে বাদে আমরা আসলে এই ডিরেক্টরটাকে কতভাবে সাজাতে পারি। খুব ভালো করে বুঝবা, কিন্তু আমি প্রত্যেকটা টাইপের আসলে প্রথমে যেটা ব্যাখ্যা করব সেটা হচ্ছে আমরা এই ধরনের লেখা থাকলে, এই ধরনের ল্যাঙ্গুয়েজ থাকলে আসলে আমরা কি করব, এবং এরপর আমরা সেই ম্যাথটা করব। খেয়াল করো, প্রথমে বলছে এখানে ডিরেক্টরের স্থান পরিবর্তন না করে। বন্ধুরা, ফার্স্ট কথা, স্থান পরিবর্তন না করলে ওই বর্ণগুলো বাদ যায়, কারণ সেটা যেই বর্ণ বলুক না কেন, স্থান পরিবর্তন না করলে সেই বর্ণগুলো বাদ। ঠিক আছে, তো আসো প্রথমে আমরা ডিরেক্টর শব্দটাকে একটু এটা নিয়ে কাজ করি। ডিরেক্টর, DIRECTOR, মোট কয়টা বর্ণ এখানে? খেয়াল করো, ডিরেক্টরে এখানে 1 2 3 4 5 5 6 7 8, তাহলে 8টি বর্ণ। মোট বর্ণ আছে এখানে 8টি, যার মধ্যে স্বরবর্ণ আছে IEO, তাহলে 3টি হচ্ছে স্বরবর্ণ, যেটাকে আমরা ইংলিশে কি বলি? ভাওয়েল। এবং 3টি স্বরবর্ণ, 3টি কিন্তু ডিফারেন্ট, IEO। এবং ব্যঞ্জন বর্ণ আছে DRCTR, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 5টি, 5টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, যার মধ্যে আবার আর আছে 2টা কি আছে এখানে? আর আছে। তো দেখো, ডিরেক্টর শব্দটিতে মোট 8টি বর্ণ আছে, যার মধ্যে 3টা স্বরবর্ণ, সবগুলা ভিন্ন ভিন্ন, 5টা ব্যঞ্জন বর্ণ, যার মধ্যে আবার 2টা কি আছে? আর আছে। ঠিক আছে, আচ্ছা, তো খেয়াল করো এখানে প্রথম কোয়েশ্চেন ছিল হচ্ছে স্থান পরিবর্তন না করে। বন্ধুরা, ফার্স্টে আমরা কি করতে পারি? দেখো, কোয়েশ্চেন নাম্বার 1, স্থান পরিবর্তন না করে, তাহলে কিসের স্থান পরিবর্তন করা যাবে না বলো? স্বরবর্ণের। এবং যা কিছু ঘটবে সবই কিন্তু স্বরবর্ণের উপর দিয়ে যাবে। খেয়াল করো বন্ধুরা, স্বরবর্ণের স্থান পরিবর্তন না করে, তাহলে স্বরবর্ণ কয়টা আছে এখানে? 3টা। তোমাদেরকে আবারও বলি, স্থান পরিবর্তন না করলে সেই বর্ণগুলো বাদ। 8টা ছিল, 3টা স্বরবর্ণের স্থান পরিবর্তন করতে পারবে না, তো 3টা স্বরবর্ণ আমাদের বাদ চলে যাবে। থাকবে কয়টা বর্ণ বলো? 5টা ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, এই 5টা ব্যঞ্জন বর্ণকে নিজেদের মধ্যে সাজানোর উপায় হবে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, কিন্তু 2টা আর দেখে ভাগ করতে হবে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে। বন্ধুরা, খেয়াল করো, পুনর্বিন্যাস, যখনই তোমরা এই পুনর্বিন্যাস কথাটা দেখবা, পুনর্বিন্যাস শব্দটা দেখবা, তখন অবশ্যই তোমাকে টোটাল অ্যান্সার থেকে 1 বিয়োগ করতে হবে। কি করতে হবে বলো? 1 বিয়োগ করতে হবে। কেন 1 বিয়োগ করবা? কারণ পুনর্বিন্যাস মানে হচ্ছে ডিরেক্টর নিজে বাদে আর কতভাবে পুনরায় সাজানো যায়। তো পুনরায় দেখে, ডিরেক্টর নিজে তো অলরেডি একটা কি শব্দ? সাজানো শব্দ। সুতরাং এই জন্য কি করতে হবে আমাকে? সর্বদা পুনর্বিন্যাস কথাটা দেখলেই তুমি কি করবা? এই বিন্যাস সমাবেশের ম্যাথে 1 বিয়োগ করে ফেলবা। ওকে, গেল 1 নাম্বারটা। চলে আসতেছি আমরা 2 নাম্বারটাতে। 2 নম্বরটাতে বলছে ক্রম পরিবর্তন না করে। কি না পরিবর্তন না করে? ক্রম পরিবর্তন না করলে, লিখে নাও সবাই, ক্রম পরিবর্তন না করলে সেই বর্ণগুলোকে আসলে একই বর্ণ মনে করতে হবে। একই বর্ণ, কি বর্ণ বলো? একই বর্ণ। ঠিক আছে, একটু খেয়াল করো, এখানে একই বর্ণ মানে কি? যেমন এখানে আমার টোটাল লেটার ছিল কয়টা? 8টা। তো 8টার জন্য আমরা উপরে দিব 8 ফ্যাক্টোরিয়াল, এবং এর মধ্যে 8 ছিল, 2টা দেখে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এবং আমরা স্বরবর্ণের ক্রম পরিবর্তন করব না। স্বরবর্ণ কয়টা আছে এখানে? 3টা। সুতরাং আমরা এখানে আরেকটা 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব। খেয়াল রাখবা, যেহেতু আমরা স্বরবর্ণের ক্রম পরিবর্তন করতেছি না, এদেরকে আমরা একই বর্ণ মনে করব, এবং এই কারণে এখানে একটা এক্সট্রা 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। ঠিক আছে, খেয়াল রাখবা, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। সো ফাইনাল অ্যান্সার হবে আমার 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। ক্রম পরিবর্তন না করলে সেই বর্ণগুলোকে একই বর্ণ মনে করতে হয়, অর্থাৎ তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করা লাগে। ওকে, ফাইনালি
তো এক বিয়োগ করলাম কেন, কারণ এখানে তো পুনর্বিন্যাস কথাটা বলা আছে। ফাইনালি হচ্ছে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে, খেয়াল করো এখানে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে জিনিসটা আসলে কি বোঝায়, DIRECTOR, খেয়াল করো 1 2 3 4 5 6 7 8, তাহলে স্বরবর্ণগুলো এখানে কত কত পজিশনে আছে, ও আছে 7 নাম্বার পজিশনে, ই আছে 4 নাম্বার পজিশনে এবং আই আছে 2 নাম্বার পজিশনে। খেয়াল করো এখানে আমার স্বরবর্ণ যেই তিনটা অর্থাৎ আই, ই এবং ও, এরা কিন্তু অবস্থান 2 4 এবং 7 আছে। তো এই বর্ণগুলা খেয়াল রাখবা আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে, এটার মিনিংটা হচ্ছে এরা নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করতে পারবে, অর্থাৎ আমার আই উঠে ই এবং ও এর জায়গাতে বসতে পারবে, আবার ও উঠে ই আর আই এর জায়গাতে বসতে পারবে, ঠিক আছে। কিন্তু আই উঠে কিন্তু ভাইয়া 1 অথবা 5 6 বসতে পারবে না, মানে স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে চেঞ্জ হবে, ব্যঞ্জনবর্ণগুলো আবার নিজেদের মধ্যে চেঞ্জ হবে, ঠিক আছে। মানে স্বরবর্ণ আই, ই, ও, এই আই উঠে 4 বসতে পারবে, 7 বসতে পারবে, কিন্তু আই কখনো 3 5 6 বা 8 1 বসতে পারবে না। ই উঠে আবার 2 আর 7 বসতে পারবে, ঠিক আছে। সো এইরকম জিনিসটা বোঝায় হচ্ছে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। তাহলে স্বরবর্ণ তিনটা আই, ই, ও, অবস্থান তিনটা 2 4 7, তিনটা অবস্থানে তিনটা স্বরবর্ণকে বসানোর উপায় 3 ফ্যাক্টোরিয়াল ইনটু, খেয়াল করো ব্যঞ্জনবর্ণ হচ্ছে আমাদের 5টা, যার মধ্যে 2টা আবার কি আছে, আর আছে, 2টা আর কোথায় কোথায় আছে, 3-এ আছে আর 8-এ আছে। তো ব্যঞ্জনবর্ণ 5টাকে নিজেদের মধ্যে সাজানোর উপায় হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, কিন্তু তার মধ্যে আবার 2টা আর দেখে একটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। এবং ফাইনালি পুনর্বিন্যাস কথাটা বলা আছে দেখে আমরা কি করব বলো, আমরা একটা 1 বিয়োগ করব। তো বন্ধুরা অ্যাডমিশন টেস্টে সবচেয়ে বেশি আসা কোয়েশ্চেন হচ্ছে এই টাইপের 3টা কোয়েশ্চেন, খেয়াল রাখবা। স্থান পরিবর্তন না করে, ক্রম পরিবর্তন না করে, আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে, এবং শেষে আরেকটা ছোট্ট টেকনিক, সেটা হচ্ছে পুনর্বিন্যাসের জন্য। আমি টার্মগুলো আবার একটু বলি। স্থান পরিবর্তন না করলে বর্ণগুলো বাদ চলে যাবে, ক্রম পরিবর্তন না করে বলা হলে বর্ণগুলোকে একই বর্ণ মনে করতে হয়, অর্থাৎ সেই সংখ্যার ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হয়। এবং আরেকটা হচ্ছে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করতে বললে স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে, ব্যঞ্জন বর্ণগুলো নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করতে পারবে, ঠিক আছে। তো খেয়াল রাখবা এই জিনিসটা, ওকে। যাক, তো এটা একটু দেখো এখান থেকে। এরপর চলে যাচ্ছি আমরা আমাদের পরের টাইপটাতে। দেখো আমাদের পরের টাইপটা হচ্ছে টেলিফোন নাম্বারের টাইপ। যেমন ধরো আমাদের সবারই কি আছে, টেলিফোন নাম্বার আছে, এবং বাংলাদেশের মোবাইলের যে টেলিফোন নাম্বারগুলো, মোবাইল ফোনের যে নাম্বারগুলো, সেগুলো কয় ডিজিটের হয়ে থাকে, 11 ডিজিটের, ঠিক আছে। তো 11 ডিজিটের যে কোনো নাম্বারই হোক না কেন, আমরা কোনো না কোনো অপারেটর ওয়াইজ কিন্তু সেটা ইউজ করে থাকি। যে বাংলাদেশে বর্তমানে বেশ কয়েকটা অপারেটর আছে, তাদের মধ্যে কি আছে বলো, গ্রামীণ ফোন আছে, বাংলা লিঙ্ক আছে, টেলিটক আছে, দেন কি আছে, একটেল বলি বা রবি বলি এখন আমরা, ঠিক আছে, ওরা আছে। তো যারাই থাকুক না কেন, আমরা কিন্তু একটা কাজ করি, ঠিক আছে। সে আমরা কোনো একটা রবি নাম্বার নিলাম, ঠিক আছে, সেই রবি নাম্বারটাকে আমরা কিন্তু, রবি নাম্বারের যে কয়টা বলো 11টা ডিজিট আছে, সেই নাম্বারগুলোই কিন্তু আমরা শাফল করতে পারি, ঠিক আছে। এবং খেয়াল রাখবা প্রত্যেকটা নাম্বারই কিন্তু দেখবা অবশ্যই কি থাকে বলো, বিভিন্ন প্রথম যে 4টা বা 5টা ডিজিট এগুলো কিন্তু এক্সটেনশন নাম্বার, এগুলো ফিক্সড থাকে। বাংলা লিঙ্ক হলে কি 019 ফিক্সড, রবি হলে কি 018 ফিক্সড, 018, ঠিক তেমনই টেলিটক হলে 015 ফিক্সড, ওকে। সো একটু খেয়াল করবা এখানে, আমরা ধরে নাও আমরা একটা কথা বলতেছি, সেটা হচ্ছে যে ধরো এরকম যে 0151, ঠিক আছে, 0151 এক্সটেনশন বা ফিক্সড নাম্বার সম্ভবত এটাকে বলা হয়, এক্সটেনশন নাম্বার বিশিষ্ট। তো 0151 এটা বোঝাই যাচ্ছে এটা কার বলো, টেলিটকের একটা নাম্বার হবে। 0151 এক্সটেনশন নাম্বার বিশিষ্ট টেলিটক অপারেটর কয়টি সংযোগ দিতে পারবে, কয়টি সংযোগ 0151 এক্সটেনশন নাম্বার বিশিষ্ট টেলিটক অপারেটর কয়টি সংযোগ দিতে পারবে, ঠিক আছে, কয়টি সংযোগ দিতে পারবে। সো দেখো এখানে আমার ডিজিট কয়টা হবে, 0151, ঠিক আছে, 4টা তো হয়ে গেল, আরও হবে 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তো আমাদের টোটাল কয়টা বলো, এখানে তো হয়ে গেছে আমাদের, এখানে আমাদের কয়টা ডিজিট, 4টা ডিজিট। সো এখানে 5 6 7 8 9 10 11। তো বর্তমানে আমাদের কি হয়, বর্তমানে আমাদের যে
টেলিফোন নাম্বার বেশি আমাদের যে মোবাইল ফোন নাম্বারগুলো হয় সেগুলো কিন্তু 11 ডিজিটের হয়ে থাকে। তো 4টা অলরেডি ফিক্স করা, বাকি যে 7টা ঘর আছে সেই 7টা ঘরে কিন্তু আমরা যে কোনো কিছু বসাইতে পারি, যে কোনো ডিজিট বসাইতে পারি। আমরা 0 বসাইতে পারি, আমরা 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা ডিজিটের যে কোনো একটাই কিন্তু আমরা এই ঘরে বসাতে পারি। মানে এই ঘরে আমরা কি বসাতে পারি, মোট 10টা ডিজিটের যে কোনো একটা, এই ঘরে 10টা ডিজিটের যে কোনো একটা, এই ঘরে যে কোনো একটা, এই ঘরে 10টা ডিজিটের যে কোনো একটা। তো যে কোনো ঘরেই আমরা আসলে 10টা ডিজিটের যে কোনো একটা বসাতে পারি। সো 10 আসলে কয়বার গুণ হচ্ছে খেয়াল করো এখানে, 1 2 3 4 5 6 7। সো মনে রাখতে হবে এই টেলিফোন নাম্বার বিশিষ্ট আমাদের আসলে মানে এই এক্সটেনশন নাম্বার বিশিষ্ট কয়টা সংযোগ দেওয়া সম্ভব, 10 টু দি পাওয়ার 7। 10কে 7 গুণ করলে মানে 7 বার গুণ করলে কত হবে বলো, 10 টু দি পাওয়ার 7, মানে 0151 এই এক্সটেনশন নাম্বার বিশিষ্ট টেলিটক অপারেটর মোট কয়টি সংযোগ দিতে পারবে বলো, 10 টু দি পাওয়ার 70 সংযোগ সে দিতে পারবে। ঠিক আছে, খেয়াল রাখো, কারণ কি যে কোনো যেমন ধরো এমন তো কোনো কথা নাই যে এখানে 0 হইলে এখানে 0 হইতে পারবে না। যে কোনো ঘরে 10টা থেকে যেমন ধরো 0191 0151 দেন কি সবগুলা 0 হইতে পারে, সবগুলা 1 হইতে পারে, আবার সবগুলা সিরিয়ালি 0 1 2 3 4 আবার হইতে পারে এরকম। সো দ্যাট ডাজন্ট ম্যাটার, এটা একটু তোমাদেরকে মনে রাখলেই হবে। ঠিক আছে, তো এক্সটেনশন নাম্বার হচ্ছে শুরুর যে ফিক্সড ডিজিটগুলো থাকে সেগুলোকে আমরা বলে থাকি। গেল হচ্ছে কি নাম্বার বলো, টেলিফোন নাম্বারের ম্যাথটা। এবার আসো, এবার হচ্ছে পুনর্বিন্যাস। ঠিক আছে, পুনর্বিন্যাস তো অলরেডি বলা হয়েছে, পুনর্বিন্যাসের বাদ দিয়ে এবার আমরা যাই হচ্ছে চক্রবিন্যাস। চক্রবিন্যাস মানে হচ্ছে বৃত্তাকারে সাজানো। যেমন ধরো চক্রবিন্যাসে হচ্ছে কীরকম, হ্যাঁ, তো চক্রবিন্যাস, ঠিক আছে, চক্রবিন্যাস, ওকে। তো চক্রবিন্যাস হচ্ছে বৃত্তাকারে সাজানো, বৃত্তাকারে সাজানো, ঠিক আছে, ওকে। তো চক্রবিন্যাসের টাইপটা হচ্ছে এরকম, জীব হলে n-1 ফ্যাক্টোরিয়াল আর জড় হলে n-1 হোল ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2। খেয়াল করবা, জীব হলে n-1 ফ্যাক্টোরিয়াল, জড় হলে n-1 হোল ফ্যাক্টোরিয়াল বাই 2। যেমন ধরো কোয়েশ্চেন নাম্বার, ঠিক আছে, কোয়েশ্চেন আমরা কয়েকটা এক্সাম্পল দেখলে আরও ক্লিয়ার হবে। ঠিক আছে, যেমন ধরো কোয়েশ্চেন নাম্বার 1-এ বললাম 8টি মুক্তা, ঠিক আছে, 8টি মুক্তা তোমাদের অনেক পরিচিত এবং অনেক কমন একটা ম্যাথ এটা, যে 8টি মুক্তা দিয়ে কত হবে মালা গাঁথা সম্ভব। তো মুক্তার মালা নর্মালি কীরকম হয়ে থাকে, মুক্তা মালা কিন্তু নর্মালি বৃত্তাকার হয়ে থাকে। এভাবে ধরো 8টা মুক্তা, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তো 8টা মুক্তা দিয়ে আমরা মালা গাঁথতে পারি। তো 8টা মুক্তা কত হবে এরকম বৃত্তাকারে কি বলো, গেথে মালা বানানো সম্ভব। সো মুক্তা কি আসলে, মুক্তা কিন্তু জীব না জ্বর, জ্বর, ঠিক আছে। সো এটার অ্যান্সার হবে হচ্ছে 8, এটার অ্যান্সার কত হবে, 8-1 এর হোল ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 7 ফ্যাক্টোরিয়াল বাই 2, ওকে। 8টা মুক্তা দিয়ে এইভাবে 8-1 হোল ফ্যাক্টোরিয়াল বাই 2 এতভাবে মুক্তার মালা গাঁথা সম্ভব। 8টা মুক্তা গেল, ঠিক আছে। দেন হতে পারে যে 8 জন মেয়ে কতভাবে বৃত্তাকারে নাচতে পারে, 8 জন মেয়ে কতভাবে বৃত্তাকারে নাচতে পারে। তো ভাবো 8 জন মেয়ে, মেয়ে কি জীব না জ্বর, মেয়ে অবশ্যই কি জীব। সো এক্ষেত্রে আমরা কি করব বলো, n-1 ফ্যাক্টোরিয়াল অ্যাপ্লাই করব। তার মানে কি হবে বলো, 8-1 ফ্যাক্টোরিয়াল দ্যাট ইজ 7 ফ্যাক্টোরিয়াল। সো আশা রাখি তোমরা এই চক্রবিন্যাসের টাইপটা বুঝতে পেরেছো। তো এখানে কয়েকটা ব্যতিক্রম আছে যেগুলো এই পর্যন্ত অ্যাডমিশন টেস্টে এসে গেছে। এই ব্যতিক্রমটা হচ্ছে জ্বরের জন্য, ব্যতিক্রম হচ্ছে কাবাব এবং আরেকটা হচ্ছে শরবতের গ্লাস। কাবাব এবং কি বলো, শরবতের গ্লাস, এবং এটা কিন্তু জ্বরের মধ্যে পড়ে, ঠিক আছে। কার মধ্যে পড়ে, জ্বরের মধ্যে পড়ে। যেমন ধরো তোমাকে আমি বলি, আমরা কি করি, আমরা এই যে মুক্তার ক্ষেত্রে এখানে 2 দিয়ে কেন ভাগ করি, কারণ মুক্তার প্লেটটাকে চিন্তা করো, মুক্তার প্লেটটাকে আমরা এইভাবে রাখলে যা হয়, এটা কিন্তু উল্টায় রাখলে কি হয় বলো,
তা কি হয়, তা কিন্তু আমরা মুক্তার প্লেটটাকে আমরা কিন্তু আসলে রিভার্স করতে পারি। এইভাবে যা এটাকে উল্টা করলে কিন্তু মুক্তার ইয়াকে একই রকম দেখা যায়। যেমন আমরা নামাজের পর মানুষ তসবি গোনে, সেই তসবির যে ছড়াটা সেটাকে কিন্তু যদি আমরা এইভাবে ধরি বা উল্টা করে ধরি, জিনিসটা কিন্তু আসলে আমরা কিন্তু পার্থক্য বুঝি না। দুই পিঠকে দেখে কিন্তু আমাদের এখানে একই পিঠ মনে হয়, এই জন্য আমরা কিন্তু দুই ভাগ করি। কিন্তু প্রবলেমটা হচ্ছে যদি তুমি কাবাব আর শরবতের গ্লাসকে ধরো বৃত্তাকারে সাজাইলা, বৃত্তাকারে তুমি একটা কি করলা, কাবাবের এরকম সাজানো হইলো, ধরে নাও বৃত্তাকারে তুমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা বৃত্তাকারে তুমি কি করলা, কাউকে 7টা কাবাব খেতে দিলা। ধরো তোমার বাসায় কি হইলো, আয়মান ভাইয়া গেলো, বেড়াইতে গেলো, তুমি ওকে 7টা কাবাব বৃত্তাকারে প্লেটে দিলা। তাহলে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, এই প্লেটটাকে কি আমরা উল্টাইতে পারবো? সে আমরা কি করলাম, আমরা এই যে এই প্লেটের উপর যদি কাবাব রাখি, এই প্লেটে কি আবার উল্টানো সম্ভব? উল্টালে কি হয়ে যাবে, এটা পড়ে যাবে, ঠিক আছে? সো এক্ষেত্রে এই কাবাব আর শরবতের গ্লাস একই কথা কিন্তু শরবতের গ্লাসে বেলাও প্রযোজ্য। তুমি কোনো একটা প্লেটে বৃত্তাকারে শরবতের গ্লাসগুলো সাজানোর পর এটাই কি তুমি উল্টা করতে পারবা? উল্টা করলে কি হবে, কাবাবও পড়ে যাবে, শরবতের গ্লাসও কি হয়ে যাবে, পড়ে যাবে। সো কাবাব শরবতের গ্লাস তারা কিন্তু জ্বর, কিন্তু এদের ক্ষেত্রে 2 দিয়ে ভাগ হবে না। খেয়াল রাখো, কাবাব এবং শরবতের গ্লাস এদের ক্ষেত্রে কি হবে বলো, 2 দ্বারা ভাগ হবে না, ঠিক আছে? খেয়াল রাখবা, কাবাব এবং শরবতের গ্লাসের ক্ষেত্রে 2 দ্বারা ভাগ হবে না। সো এটা ছিল আমাদের পরের টাইপটা, যার নাম ছিল হচ্ছে চক্র বিন্যাস বা বৃত্তাকারে সাজানো। ওকে, সবাই টাইপগুলো একটু খাতায় কিন্তু অবশ্যই সুন্দর করে টুকে নিও, তাহলে তোমাদের পরবর্তীর জন্য অনেক সুবিধা হবে। ওকে, আচ্ছা, তো আসো 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 এরপর যে পার্টটা আমরা আজকে দেখব সেটাও ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তো দেখো এখন যেটা আমরা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে কার ভিতরে কাকে বসাবো। যেমন আমাদের একটা ডিবেট কিন্তু দেখছো ছোটবেলায় অনেক বেশি চলতো যে মুরগি আগে না ডিম আগে, ঠিক আছে? সো কেউ বলতো মুরগি আগে, কেউ বলতো ডিম আগে। দুজনের পেছনে কিন্তু যুক্তি ছিল, যে মুরগি আগে সে বলতো মুরগি না হলে মুরগি ডিমটা দিছে কে, ঠিক আছে? আবার যে ডিম আগে বলতো সে বলতো ডিম না হলে মুরগির জন্মটা কোত্থেকে হয়েছে। সো এই ধরনের একটা কনসেপ্ট নিয়ে আমাদের এখনকার টাইপটা, সেটার নাম হচ্ছে কার ভিতরে কাকে রাখবো। যেমন আমরা কি আঙুলে আংটি পরি না, আংটির ভিতরে আঙুল পরি, ঠিক আছে? এই জিনিসটা নিয়ে। সো এই টাইপটার নাম আমি দিয়েছি হচ্ছে এভাবে, কার ভিতরে কে। খেয়াল রাখবা, কার ভিতরে কে, ঠিক আছে? তো এখানে এই টাইপটা বোঝার জন্য দেখো আমার যে ফাইনাল টেকনিকটা সেটা হচ্ছে যার ভিতরে, এটার পাওয়ার হচ্ছে যাকে রাখবো, ঠিক আছে? খুব সুন্দর একটা টাইপ, যার ভিতরে যাকে রাখবো, ঠিক আছে? যেমন আমি কোয়েশ্চেন লিখি, কোয়েশ্চেন লিখলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে এক্সাম্পল দিলে। যেমন ধরে নাও আমাদের কি বলবো, যে কোনো একটা বিয়েতে কোনো একটা বর বা কোনো একটা বউ, সে আসলে কয়টা, ধরে নাও 7টা আংটি উপহার পেল, ঠিক আছে? তো ধরে নাও কি লেখা যায় বলো, যে ধরে নাও আয়মান ভাইয়ার বউ, তো আয়মান ভাইয়ার বউ তার বিয়েতে, ঠিক আছে? আয়মান ভাইয়ার বউ তার বিয়েতে 7টি আংটি কতভাবে পড়তে পারেন, ঠিক আছে? আয়মান ভাইয়ার বউ তার বিয়েতে 7টি আংটি, কয়টা আংটি বলো, 7টা আংটি কতভাবে পড়তে পারেন। খুব ভালো করে বোঝা লাগবে। এখন আমরা কি করি, আমরা কিন্তু আঙুলের ভিতরে আংটি পরি, আংটির ভিতরে আঙুল পরি না। এবং আমরা ভেবে নিচ্ছি আমাদের যে আয়মান ভাইয়ার বউ, ঠিক আছে, তার ওয়াইফ খুব তার স্বাভাবিক মানুষ এবং তার হাতে পাঁচটা মোট হচ্ছে 10টাই আঙ্গুল, এবং উনি পায়ে কোনো আংটি পরেন না। সো এখানে কি বললাম, কার ভিতরে আমরা বলো, আঙুলের ভিতরে আমরা আংটি পরাবো। সো আঙুল কয়টা এখানে, 2 হাতে মোট কয়টা আঙুল, 10টা আঙুল, ঠিক আছে? সো যার ভিতরে, আঙুলের ভিতরে আঙুল নিচে, যাকে রাখবো, কাকে রাখবো, আংটি, আংটি কয়টা পেয়েছেন, 10টা, 10⁻7 হবে এখানকার অ্যান্সার। আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে দেখো এখানে আরেকটা কোয়েশ্চেন হচ্ছে এরকম যে 5টি পোস্ট বাক্সে 7টি চিঠি
কতভাবে রাখা যায়? 5টি পোস্ট বাক্সে 60টি চিঠি কতভাবে রাখা যায়? আমরা কি পোস্ট বাক্সের মাঝখানে চিঠি রাখি নাকি চিঠির মাঝখানে পোস্ট বাক্স রাখি? অ্যান্সারটা হচ্ছে আমরা পোস্ট বাক্সে চিঠি রাখি। তাহলে পোস্ট বাক্স হচ্ছে যার ভিতরে। পোস্ট বাক্স কয়টা? 5টা। চিঠি কয়টা? 7টা। সো ফাইনাল অ্যান্সার হবে 5 টু দি পাওয়ার 7। মনে থাকবে আমরা পোস্ট বাক্সের ভিতরে চিঠি রাখি, সুতরাং অ্যান্সার হবে 5 টু দি পাওয়ার 7। কারণ কি পোস্ট বাক্স 5টা, চিঠি হচ্ছে 7টা। তো আমরা দেখলাম এই টাইপটা, যার নাম দিয়েছিলাম আমরা কি বলো, কার ভিতরে কে। ওকে, চলে যাচ্ছি আমরা পরের টাইপটাতে। পরের টাইপটাতে একটু খেয়াল করো এখানে। পরের টাইপটা হচ্ছে আচ্ছা, পরের টাইপটা হচ্ছে লক। ঠিক আছে, আচ্ছা লকের টাইপটা কি? যেমন ধরো আমরা ব্রিফকেস দেখেছি। ব্রিফকেস কি থাকে ছোটোবেলায়, এরকম ব্রিফকেসের মধ্যে এরকম দেখবা ব্রিফকেসের লক থাকে এরকম, এবং লকের মধ্যে 3টা ঘর থাকতো। এখানে ওই যে কি বলো 1 2 3 4, এখানে 1 2 3 4 1 2 3 4, ঠিক আছে 3 4 এরকম অনেক কিছু দেয়া থাকতো। এবং দেন কি এটাকে আমরা ঘুরাইতাম এভাবে ঘুরাইলে একটা কম্বিনেশনের জন্য কি হইতো, লকটা ব্রিফকেসটা খোলা যেত। ঠিক আছে, সো এবার টাইপটার নাম হচ্ছে লক। ঠিক আছে, ব্রিফকেসের লক। ঠিক আছে, তো ব্রিফকেসের লকে ধরে নাও আমাদের কোনো একটা বাসায় আমাদের একটা ব্রিফকেস আছে, যে ব্রিফকেসে এরকম 3টা ঘরে, টোটাল প্রত্যেকটা ঘরে 5 5 5 6 6 6 7 7 7, প্রত্যেকটা ঘরে 7টা করে ডিজিট আছে। কয়টা করে ডিজিট আছে বলো? 7টা। ঠিক আছে, খেয়াল রাখবা 7টা করে ডিজিট আছে। এবং বলছে এখানে কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে ব্রিফ কেসে 3টি ঘরের প্রতিটিতে 7টি ডিজিট আছে। 7টি ডিজিট আছে। ঠিক আছে, প্রত্যেকটা ঘরে, এবং প্রথম ঘরে 7টা, দ্বিতীয় ঘরে 7টা, তৃতীয় ঘরে 7টা ডিজিট আছে। খুলবে কয়টার জন্য? একটার জন্য। কতটি ভাবে এই ব্রিফকেস খুলবে না। ঠিক আছে, তাহলে চিন্তা করো প্রথম ঘরে ধরে নাও আমরা এখানে 1 থেকে 7 পর্যন্ত, 1 থেকে 7 পর্যন্ত প্রত্যেক ঘরে ধরে নাও আমাদের একটা কম্বিনেশন, যে ধরে নাও আমাদের 3 4 6 এই কম্বিনেশনের জন্য ব্রিফকেসটা খোলে। তো ব্রিফকেসে আসলে কয়টা কম্বিনেশন সম্ভব চিন্তা করে দেখো। প্রথম ঘরটা, ঠিক আছে, ব্রিফকেসের যে প্রথম ঘর, ঠিক আছে, প্রথম ঘরে আমার বসানোর মতো কয়টা ডিজিট আছে? 7টা। দ্বিতীয় ঘরে বলো বসানোর মতো কয়টা ডিজিট আছে? 7টা। তৃতীয় ঘরে আবার 7টা। তাহলে আমার এখানে টোটাল কয়টা কম্বিনেশন সম্ভব বলো? 7 টু দি পাওয়ার 3। আমার কম্বিনেশন সম্ভব 7 টু দি পাওয়ার 3। 7 টু দি পাওয়ার 3 হচ্ছে 343। ওকে, সো 7 টু দি পাওয়ার 3 যদি হয় হচ্ছে 343, তার মানে কি কোনো একটা মানুষ যদি মিনিমাম 343 বার চেষ্টা করে, একবার না একবার কিন্তু সে ব্রিফকেস খুলে ফেলতে পারবে। এখন বলছি কি এখানে কয়ভাবে ব্রিফকেস খুলবে না। তো আমরা বলেই দিছি, আমরা একটা জিনিস মনে করে নিছি আগে, যে 346 এই কম্বিনেশনের জন্য ব্রিফকেস খুলবে। ঠিক আছে, এটা হচ্ছে কত ধরনের পসিবল কম্বিনেশন সম্ভব। অতএব খুলবে না কয়টার জন্য? খুলবে পসিবল কম্বিনেশন সম্ভব 343টা। খুলবে কয়টার জন্য? একটার জন্য। তো খুলবে না হচ্ছে 343 মাইনাস 1, দ্যাট ইজ 342। ওকে, খুলবে না কয়টার জন্য বলো? 342টার জন্য ব্রিফকেস আমার খুলবে না। মনে থাকবে বন্ধুরা, খেয়াল রেখো। ওকে, এটা হচ্ছে ব্রিফকেসের কি খোলা বলো? লক খোলা। ঠিক আছে, এবার হচ্ছে বিয়ের দাওয়াত দেওয়া। আসো, বিয়ের না শুধু, আসলে যে কোনো অনুষ্ঠানের দাওয়াত দেওয়া। ঠিক আছে, যেমন ধরো কোনো একটা অনুষ্ঠানে তোমার ধরো তোমার 7টা ফ্রেন্ড আছে, তো তুমি তোমার 7টা ফ্রেন্ডকে কতভাবে দাওয়াত দিতে পারো? ঠিক আছে, কোনো একটা অনুষ্ঠানের জন্য। ঠিক আছে, দেখো বন্ধুরা, এটা আমরা করি এবার। আসো, যে এই টাইপটা হচ্ছে দাওয়াত। ওকে,
তো দাওয়াত দেওয়ার টাইপটা হচ্ছে অনেকটা এরকম যে ধরে নাও রাতুল তার বিয়েতে 8 জন বন্ধুকে কতভাবে দাওয়াত দিতে পারে। ঠিক আছে, রাতুল তার বিয়েতে 8 জন বন্ধুকে কতভাবে দাওয়াত দিতে পারে। ঠিক আছে, তো ধরে নাও রাতুলের অনেকগুলো ফ্রেন্ড আছে, তার মধ্যে সে 8 জনকে দাওয়াত দিবে। তো এই মানে সিলেক্ট করা যে 8 জন আছে এদের প্রত্যেকের জন্য রাতুলের কাছে কয়টা অপশন আছে বলো? 2টা অপশন, দাওয়াত দেওয়া, দাওয়াত না দেওয়া। তো ভাবো, প্রথম বন্ধু রাতুলের, সে তাকে দাওয়াত দিতেও পারে নাও দিতে পারে, দ্বিতীয় বন্ধুকে দাওয়াত দিতেও পারে নাও দিতে পারে, তৃতীয় বন্ধু, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, 1 2 3 4 5 6 7 8। রাতুলের যে 8 জন বন্ধু আছে প্রত্যেকের জন্যই কিন্তু রাতুলের কাছে 2টা অপশন, দাওয়াত দেওয়া এবং দাওয়াত না দেওয়া। তো দাওয়াত দেওয়া এবং দাওয়াত না দেওয়া যে রাতুলের কাছে 2টা অপশন আছে, তাহলে রাতুল কি করতে পারে বলো দেখি আমাকে? রাতুল প্রত্যেককে দাওয়াত দিতেও পারে নাও দিতে পারে। তো সুতরাং প্রত্যেকের জন্য 2টা অপশন হলে 2 টু দি পাওয়ার 8, দ্যাট ইজ রাতুলের কাছে মোট অপশন হচ্ছে 256টা। কিন্তু এখানে একটা কথা আছে, সে কতভাবে দাওয়াত দিতে পারে। আচ্ছা, তো 256টা অপশনের মধ্যে কিন্তু একটা অপশন এমন আছে যে রাতুল কিন্তু একজনকেও দাওয়াত দেয় নাই। যেমন প্রথম 2 জনের মধ্যে কি দাওয়াত দেওয়া না দেওয়া, দেওয়া না দেওয়া, দেওয়া না দেওয়া। তো এমন একটা অপশন আছে না, রাতুল কাউকে দাওয়াত দেয় নাই। তো সেই একটা অপশন কিন্তু আসলে বিয়োগ করতে হবে। কারণ রাতুল তো মিনিমাম কি করবে, রাতুল ভাই একজনকে তো মিনিমাম কি করবে বলো? দাওয়াত দিবে। সো অতএব দাওয়াত দেওয়ার উপায় হবে 256 মাইনাস 1, দ্যাট ইজ 255। ওকে, খেয়াল রাখবা এই একটা আমরা কেন বিয়োগ করলাম, কারণ মিনিমাম কাউকে বলো, মিনিমাম একজনকে সে কী করবে বলো? দাওয়াত দিবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো দাওয়াতের অঙ্ক গেল। এবার যে অঙ্কটা আমরা দেখব এখানে সেটাও অনেক ইন্টারেস্টিং একটা টাইপ। সেটা হচ্ছে দেখো, চক্রবিন্যাস দেখেছি আমরা, ইট কার্ড, হ্যান্ডশেক, লক, টেলিফোন নাম্বার। আচ্ছা, এবার আসো আমরা উৎপাদকের অঙ্কটা একটু দেখে নিই। উৎপাদক কিভাবে করে বা কিভাবে কি এটা সম্ভব কিভাবে। যেমন আমরা 9 10-এ বা 9 10-এও না, আসলে 9 10-এ তো বীজগণিত ছিল শুধুমাত্র, পাটিগণিত ছিল না। 6 7 8-এ যখন আমরা পড়তাম আমরা কিন্তু উৎপাদক শিখছিলাম কীভাবে, ধরো সে 72 বা 144 এগুলোকে কীভাবে ভেঙে ছোট ছোট করতে হইতো, মনে আছে কি তোমাদের? ধরো তোমাকে আমি বলি, কার বলবো বলো, ধরো 72। তো 72কে আমরা কীভাবে লিখতাম? 2 দিয়ে 72কে গেলে 36, 36কে 2 দিয়ে গেলে 18, 18কে 2 দিয়ে গেলে হয়তো 9, 2 দিয়ে তো আর যায় না, 3 দিয়ে গেলে হয়তো 3। তখন আমরা কি লিখতাম বলো? যে 72 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। তাহলে এটাকে লেখা যায় না এইভাবে, 2 কিউব ইন্টু 3 স্কোয়ার। ওকে, সো আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে এখানে 72-এর উৎপাদক কতটি, 72-এর উৎপাদক কতটি, এবং এরপরে হচ্ছে 72-এর মৌলিক উৎপাদক কতটি। ঠিক আছে, ধরে নাও 2টা কোয়েশ্চেন, এটা হচ্ছে এ নাম্বার, এটা হচ্ছে বি নাম্বার। 72-এর উৎপাদক কতটি এবং মৌলিক উৎপাদক কতটি, একটু ভালো করে বুঝতে হবে। উৎপাদক একটা, মৌলিক উৎপাদক কিন্তু আরেকটা। তো দেখো, আমরা 72কে ভেঙে এইভাবে লিখতে পারি। 72 হচ্ছে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 3 8 24, আর 24 3 24 হচ্ছে 72। সো 2 কিউব ইন্টু 3 স্কোয়ার হচ্ছে আমার এখানে 72। তো বন্ধুরা খেয়াল করো, আমি যদি এখানে একটা 2 নেই, সেও কিন্তু 72-এর একটা উৎপাদক। 2টা 2 নেই, অর্থাৎ 2 ইন্টু 2, 2টা 2 নেই, 72-এর উৎপাদক। আবার যদি আমরা 3টা 2 নেই, সেও কিন্তু 72-এর উৎপাদক। আবার আমরা 2কে নিবই না, শুধু 3 আর 3 নিব, এটাও কিন্তু 72-এর একটা উৎপাদক। 3 3 কত 9, 72 উৎপাদক না? হ্যাঁ। সো 2 কিউবের জন্য আমার অপশন আসলে কয়টা বলো দেখি? 4টা। একটা 2, 2টা 2, 3টা 2, আবার একটাও 2 আমি এখান থেকে নিব না, 2কে আমি বাদ দিব। তো
তো 3টা 2-এর জন্য অপশন কয়টা আমার 4টা, আবার 3 আছে এখানে 2টা, তাহলে একটা 3 স্কোয়ার, তাহলে একটা 3 একটা উৎপাদক, 2টা 3 নিলে উৎপাদক, আবার 3কে বাদ দিলে 3 বাদ বাকি যেগুলো আছে অর্থাৎ 2 × 2 × 2 4 8, এটাও কিন্তু একটা উৎপাদক। সো 2 কিউবের জন্য কিউবটা ইম্পর্টেন্ট। দেখো কিউবের জন্য 4টা অপশন, 3 স্কোয়ার, স্কোয়ারের জন্য এখানে অপশন হচ্ছে 2টা, সরি 2টা না 3টা। ওকে, খেয়াল করো এখানে আমি আবারও বলতেছি, এখানে একটা 2, 2টা 2, 3টা 2, 72 উৎপাদক কি একটা 2, 2টা 2, 3টা 2 এবং 4টা 2কে, 4 নম্বর অপশনটা হচ্ছে আমি 2কে নিবই না, 2 বাদ বাকিটুকু একটা উৎপাদক। ওকে, আবার 3-এর ক্ষেত্রে কীভাবে লেখা যায়, একটা 3, 2টা 3, নিব না 3। সো 2 কিউবের জন্য অপশন হচ্ছে 4টা, 3 স্কোয়ারের জন্য অপশন হচ্ছে 3টা। এখানে ইম্পর্টেন্ট কোনটা, ইম্পর্টেন্ট হচ্ছে এই কিউব আর এই স্কোয়ার। সো 4 × 3, এবং এটা থেকে কি করতে হবে, এটা হচ্ছে তার কি সংখ্যা বলো, 1 নম্বরের আনসার। 72-এর উৎপাদক হচ্ছে কয়টা এখানে বলো, 4 × 3 12টা। কিন্তু মৌলিক উৎপাদক কত বলো, মৌলিক উৎপাদক হচ্ছে কয়টা সেটা একটু বুঝি আমরা। আসো মৌলিক উৎপাদক যেমন দেখি আমরা যদি সবগুলো একবারে নেই তাহলে কি হবে, সবগুলো একবার নিলে কিন্তু 72 হবে, কিন্তু 72 কিন্তু নিজের নিজের মৌলিক উৎপাদক না। এই জন্য মৌলিক উৎপাদক হবে হচ্ছে ওই উৎপাদকের সংখ্যা থেকে 1 বিয়োগ বা 1 কম, সেটা হচ্ছে কয়টা বলো, 11টা। মনে থাকবে, মৌলিক উৎপাদক হচ্ছে মোট উৎপাদকের সংখ্যা থেকে 1 কী করতে হবে বলো, বিয়োগ করতে হবে। ঠিক আছে, সো আশা রাখি আমরা এই জিনিসগুলো ধরতে পারছি। ওকে, উৎপাদক এবং মৌলিক উৎপাদক আমরা কি করব, যখনই আমাদেরকে উৎপাদক বা মৌলিক উৎপাদক বের করতে বলে ভেঙে লিখব, দেন যার স্কোয়ার বা কিউব হবে। যেমন 3 এর জন্য এখানে 2 কিউব, তো এই 3 এর জন্য এখানে লিখলাম আমরা 4, আবার 3 স্কোয়ার, স্কোয়ারের জন্য এখানে লিখলাম 3, 4 × 3 হচ্ছে 12, এবং যখন প্রকৃত উৎপাদক তখন কি করতে হবে, 1 বিয়োগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এরপর 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 যে টাইপটা আমরা আজকে দেখব সেটা হচ্ছে সংখ্যার একটা টাইপ। ওকে, সংখ্যার একটা টাইপ, সংখ্যার একটা টাইপ আমরা একটু খেয়াল করি। সংখ্যার টাইপটা আসলে কি, সংখ্যার টাইপ হচ্ছে এখান থেকে দেখবা বিন্যাস সমাবেশ থেকে একটা কমন টাইপ আসে এরকম, যে জোড় বিজোড় সংখ্যা ডিসাইড করা, বা এই ডিজিট কয়েকটা তোমাকে দেয়া থাকবে, এখান থেকে কয়েকটা সংখ্যা গঠন করা যাবে। ওকে, তো সংখ্যা গঠন করার টাইপটা হচ্ছে অনেকটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেটা হচ্ছে কি করা যায় আমি একটু বলি। যেমন ধরো 6, 5, 2, 3, 0 এগুলো দিয়ে বিজোড় কয়টা সংখ্যা গঠন করা যায়, কি কি দিয়ে বলো, একটু আমি দেখাচ্ছি তোমাদেরকে, খেয়াল করো এখানে 6, 5, 2, 3, 0 অঙ্কগুলো দ্বারা কতটি বিজোড় সংখ্যা গঠন করা যায়। ঠিক আছে, কতটি বিজোড় সংখ্যা গঠন করা যায়। ওকে, আচ্ছা, তো খেয়াল করো এখানে, ওকে ওকে, কতটি বিজোড় সংখ্যা গঠন করা যায়, তো একটু খেয়াল করো এখানে আমরা কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি বিজোড় সংখ্যা গঠন করতে। তো দেখো বন্ধুরা, অলরেডি আমরা আমাদের বাচ্চাকালের যে কনসেপ্ট তা থেকে কিন্তু জানি বিজোড় সংখ্যা গঠন করতে হলে কি করতে হবে, তোমাকে বলো কতটি আছে এখানে, আরেকটু অ্যাড করে দেই, কতটি 5 অঙ্কের কতটি 5 অঙ্কের বিজোড় সংখ্যা গঠন করা যায়। 6, 5, 2, 3, 0। সো বিজোড় সংখ্যা গঠন করার জন্য কি থাকা লাগবে বলো, এককের ঘরে এখানে আমাদের যে ডিজিটগুলো আছে এখানে কিন্তু 6, 2, 0 হচ্ছে জোড়, 3 আর 5 হচ্ছে বিজোড়। সো বিজোড় সংখ্যা গঠন করার জন্য আমাদের এককের ঘরে কিন্তু অবশ্যই 3 অথবা 5 থাকা লাগবে। ঠিক আছে, তো এককের ঘরে 3 আর 5 থাকা লাগবে। তো দেখো এখানে 1, 2, 3, 4, 5, এখানে 3 থাকলে বিজোড় হবে, অথবা কি থাকলে বিজোড় হবে বলো, 3 বা 5। ঠিক আছে, আমাদের মোট কয়টা ঘর আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, তো এককের ঘরে 3 বা 5 থাকা লাগবে। এবং কি হওয়া লাগবে বলো, শুরুতে যদি আমার 0 বসে, এটা কি আমার হবে বলো, 5 অঙ্কের হবে, হবে না কিন্তু। সো শুরুতে আমার কি বসানো যাবে না, 0 বসানো যাবে না। সো 6, 5, 2, 3, 0 অঙ্কগুলো দ্বারা 5 অঙ্কের বিজোড় সংখ্যা গঠন করার শর্ত হচ্ছে আমার এককের ঘরে অবশ্যই 3 বা 5 থাকা লাগবে, এবং শুরুতে কি থাকা যাবে না বলো, 0 থাকা যাবে না।
ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের কি বলো, এটা হচ্ছে ছিল আমাদের শর্ত। ওকে, এটা ছিল আমাদের শর্ত। ঠিক আছে, এবার আমরা কি করব, এককের স্থানে ফার্স্টে 1 2 3 4 5, আমরা প্রথমে যে কাজটা করব, আমরা এককের স্থানে ফার্স্টে 3 রাখবো। তাহলে এককের স্থানে যদি আমরা 3 রাখি, বাকি ঘর 1 2 3 4টা, বাকি 4টা ঘরে 4টা সংখ্যা বসানোর উপায় 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, বাকি 4টা ঘরে 3 রেখে আমাদের 6 5 2 0 এই 4টা বসানোর উপায় 4 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এককের স্থানে 3 এবং শুরুতে 0 আছে, সেরকম সংখ্যা কি রাখা যাবে? না। তো এককের স্থানে 3 এবং শুরুতে 0 আছে, তো 3 এবং শুরুতে 0 রাখলে বাকি 3 ঘরে 3টা সংখ্যা বসানোর উপায় 3 ফ্যাক্টোরিয়াল। একটু বুঝতে হবে কেন আমরা এই কাজটা আসলে করলাম। বন্ধুরা একটু ভালো করে বুঝো এই পার্টটা, যে আমরা কেন এখানে 3 ফ্যাক্টোরিয়াল আসলে বিয়োগ করলাম। ওকে, যে আমরা এককের স্থানে 3 রাখলে বাকি 4 ঘরে 4টা সংখ্যা বসানোর উপায় 4 ফ্যাক্টোরিয়াল, কিন্তু শেষে 3 এবং শুরুতে 0 থাকলে সেটা কিন্তু 5 অঙ্কের হয় না, হয়ে যায় 4 অঙ্কের। তো এই জন্য আমরা শেষে 3 শুরুতে 0 রাখলে বাকি 3 ঘরে 3টা সংখ্যা বসাতে পারি 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। সুতরাং এই 3 ফ্যাক্টোরিয়াল সংখ্যা কিন্তু আমার 4 অঙ্ক বিশিষ্ট, এই জন্য 3 ফ্যাক্টোরিয়ালটাকে আমরা মাইনাস করলাম। সো 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 18। তো আমরা এককের স্থানে 3 রেখে কয়টা পাবো বলো? 18টা। একইভাবে এককের স্থানে 1 2 3 4 5, এককের স্থানে 5 রেখে কয়টা পাবো বলো? 18টা। ঠিক আছে, সো আমার মোট হবে কয়টা বলো? সো আমার মোট ডিজিট হবে 18 প্লাস 18, দ্যাট ইজ 36, 36টা। ঠিক আছে, ওকে, মোট হবে 18 প্লাস 18 কত বলো? 36। ঠিক আছে, খেয়াল রেখো এই জিনিসটা, যে এককের স্থানে 3 রাখলে কি হয়, এককের স্থানে 5 রাখলে কি হয়। 3 রেখে যতগুলা পাবো 5টায় কিন্তু এক্স্যাক্টলি ততগুলাই পাবো, কারণ কি সেই সেম শর্ত, এককের স্থানে 5 রাখলে বাকি 4 ঘরে 4টা বসানোর উপায় 4 ফ্যাক্টোরিয়াল। কিন্তু শুরুতে কি বসানো যাবে না বলো? শুরুতে 0 বসানো যাবে না। সো শেষে 5 শুরুতে 0, এমন আছে কয়টা? শেষে 5 শুরুতে 0, ঘর বাকি আছে 3টা, 3 ঘরে 3টা বসানোর উপায় 3 ফ্যাক্টোরিয়াল। এই 3 ফ্যাক্টোরিয়াল সংখ্যক সংখ্যা 4 অঙ্কে বিশিষ্ট, সুতরাং 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল আবার পাবো 18, এবং ফাইনাল অ্যান্সার আসবে কত আমার বলো? 36। ওকে, আচ্ছা, তো গেল এইটা বিয়ের দাওয়াত, ঈদ কার্ড। আচ্ছা, এবার যে টাইপটা আমরা দেখবো সেটা হচ্ছে ঈদ কার্ড অথবা হ্যান্ডশেকের টাইপ। ঠিক আছে, এবং এটাও আমাদের অ্যাডমিশনে বেশবার আসা একটা কোয়েশ্চেন আসলে। ঠিক আছে, ঈদ কার্ড অথবা কি বলো, হ্যান্ড শেকিং। তো দেখো, আমরা হ্যান্ড শেকিং করার জন্য কয়জন লাগে? নিজের হ্যান্ড কিন্তু আমরা ইচ্ছা করলে শেক করতে পারি, কিন্তু দ্যাট উইল নট বি কাউন্টেড অ্যাজ হ্যান্ডশেক। ঠিক আছে, আমরা হ্যান্ডশেককে কাউন্ট করতেছি হচ্ছে যে আমরা আরেকটা মানুষের সাথে যদি আমরা হ্যান্ডশেক করি তাহলে সেটা হচ্ছে আমাদের জন্য হ্যান্ডশেক। ঠিক আছে, সো দেখো এই টাইপটা আমরা আসলে কীভাবে কি করতে পারি। ঠিক আছে, যে ধরো প্রথম যে ম্যাথটা সেটা একটু দেখো এখানে, হ্যান্ডশেকিং টাইপ, যে সভায় প্রত্যেকের সাথে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করে, এতে মোট, ধরে নিই আমরা একটু, আচ্ছা এখানে, আচ্ছা এতে মোট 105টি হ্যান্ডশেক হলে, সবাই প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করে, তো মোট 105টি হ্যান্ডশেক হলে সভায় কতজন উপস্থিত ছিল? সভায় কতজন উপস্থিত ছিল একটু বুঝতে হবে। একটা সভায় প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করে, এতে মোট কয়টা হ্যান্ডশেক হয় বলো? 105টা। তো সভায় কতজন উপস্থিত ছিল, খুবই সহজ একটা ম্যাথ, বাট আমরা একটু দেখবো আমরা এটাকে কীভাবে ফলো করি। ওকে, তো আমরা যে কোনো হ্যান্ডশেক করতে কিন্তু বেসিক্যালি 2 জন লাগে। আমরা ধরে নিচ্ছি ওই সভায় যারা উপস্থিত ছিল সবাই স্বাভাবিক মানুষ ছিল, সবারই 2 হাত ছিল। ঠিক আছে, তো এই সকল কন্ডিশনের রেসপেক্টে প্রত্যেকে যদি হ্যান্ডশেক করে, ধরে নাও সভায় উপস্থিত ছিল n জন। ঠিক আছে, যে ধরি সভায়
উপস্থিত কতজন বলো? সভায় উপস্থিত n জন। ঠিক আছে, ধরে সভায় উপস্থিত ছিল হচ্ছে n জন। তাহলে আমরা কি করতে পারি? nc2 এটার ভ্যালু হবে কত বলো? 105। তো nc2 আসলে কি? nc2 মানে n ফ্যাক্টোরিয়াল বাই নিচে 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 105। ঠিক আছে, সো এরকমভাবে আমরা একটা কি লিখতে পারি? n ফ্যাক্টোরিয়ালকে লেখা সম্ভব n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল নিচে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 105। দেখো n ফ্যাক্টোরিয়ালকে কিন্তু আমি ভেঙে লিখতে পারি n মাইনাস 1 n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। কারণ কি? তাহলে এই ফ্যাক্টোরিয়াল দুটো কাটাকাটি চলে যাবে। এই পাশে n স্কোয়ার মাইনাস n আর এই পাশে 2 ইন্টু 105 গুণ করলে হবে 210। সো n স্কোয়ার মাইনাস n মাইনাস 210 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা n বের করে ফেলতে পারি। তো এখান থেকে আমাদের n আসবে 5 3 1 মাইনাস 1 মাইনাস 210 15 মাইনাস 14। সো এখান থেকে আমাদের n আসছে 15 আর হচ্ছে মাইনাস 14। সো বোঝাই যাচ্ছে যে আমরা এখানে n কত হবে বলো? 15। কারণ কি? সবার সংখ্যা কি হইতে পারে না বলো? মাইনাস হইতে পারে না। ঠিক আছে, খেয়াল থাকবে অঙ্কটা, যে সবাই প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করে, এতে মোট 105টি হ্যান্ডশেক হলে সবাই কতজন উপস্থিত ছিল। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমরা দেখি আরেকটা ম্যাথ। এই ম্যাথটা হচ্ছে এই সেম টাইপেরই। আচ্ছা, এটা হচ্ছে কোনো একটা ক্লাসে, আচ্ছা কোনো একটা ক্লাসে ওকে 90। আচ্ছা কোনো একটা ক্লাসে, তো এটা আমরা আসলে কি বুঝতে পেরেছি, মেইন থিমটাই কিন্তু এটা ছিল যে nc2 ইকুয়াল টু কত বলো? 105। ঠিক আছে, তো এই ম্যাথটাকে আমরা একটু চেঞ্জ করে আমাদের ম্যাথটা লিখি যে কোনো একটা ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্টরা তার কোনো একটা ঈদের ঠিক আগের ছুটিতে তারা কি করে? প্রত্যেককে ঈদ কার্ড দেয়। এবং ঈদ কার্ড দেওয়ার ব্যাপারটা কিন্তু ছিল এরকম যে আমি তোমাকে দিলে তুমিও আমাকে একটা দিবা, মানে প্রত্যেককে ঈদ কার্ড দেয়। এই অঙ্কের সাথে ডিফারেন্সটা কোন জায়গাতে? আমরা যখন আমি আর তুমি যখন হ্যান্ডশেক করি, ঠিক আছে, যেমন ধরো আমি আর তুমি যখন হ্যান্ডশেক করি তখন কিন্তু সেটা হিসেবে, ঠিক আছে, ওকে, দেখো আমি আর তুমি, রাকিন একটু দিকে একটু, ঠিক আছে, যেমন আমি আর রাকিন, দেখো আমি আর রাকিন যখন হ্যান্ডশেক করি, ঠিক আছে, হ্যালো রাকিন, হ্যালো, তো দেখো আমি আর রাকিন যখন হ্যান্ডশেক করি আমাদের দুজনের হ্যান্ডশেকটা কিন্তু টোটালি কাউন্টেড অ্যাজ একটা হ্যান্ডশেক। কিন্তু ঈদের যে বন্ধ, সে বন্ধে কিন্তু আমি রাকিনকে একটা ঈদ কার্ড দিচ্ছি, রাকিন কিন্তু আমাকে আরেকটা ঈদ কার্ড দিচ্ছে। সো এখানে কিন্তু আমাদের মধ্যে হ্যান্ডশেক কিন্তু কাউন্ট হয়েছে একটা, কিন্তু ঈদ কার্ড দেওয়ার সময় কাউন্ট কিন্তু হবে কয়টা? দুইটা, কারণ রাকিনও আমাকে দিচ্ছে, আমি আবার রাকিনকে দিচ্ছি। সো এই অঙ্কটার সাথে কিন্তু ডিফারেন্স আছে, আমরা কিন্তু একটু জানি যে ব্যাপারটা বুঝি। থ্যাংক ইউ রাকিন। ঠিক আছে, ওকে। সো দেখো ডিফারেন্সটা কোন জায়গাতে? ডিফারেন্সটা হচ্ছে, ধরে নাও যে সবাই তো না, এখানে ধরি ক্লাসে আমরা কি লিখতে পারি বলি বলো? ক্লাসে প্রত্যেককে ঈদ কার্ড দেয়। অঙ্কটা একটু চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। এবং খেয়াল রাখো এই যে একটা টাইপ, এটা গত কয়েক বছরের মধ্যে বেশ কয়েকটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসতে দেখা গেছে। ওকে, আচ্ছা, তো জিনিসটা হচ্ছে এরকম যে ক্লাসে প্রত্যেককে ঈদ কার্ড দেয়, ঈদ কার্ড দেয়। ঠিক আছে, এতে মোট ঈদ, আচ্ছা এখন ঈদ তো রসুই দিয়ে লেখে, আচ্ছা এতে মোট ঈদ কার্ড হয় 380টি। ওকে, কত হয় বলো? 380টি। ঠিক আছে, সো ক্লাসে ছাত্রছাত্রী কত জন? ঠিক আছে,
কি করলাম আমরা, এই ক্লাসে প্রত্যেককে ঈদ কার্ড দেয় এবং এতে ঈদ কার্ড হয় মোট কয়টা, 380টি। ক্লাসে ছাত্রছাত্রী আসলে কতজন, তুই যে বললাম প্রত্যেককে দেয়, সো দুইজনের মধ্যে ঈদ কার্ড নেওয়া হচ্ছে কয়টা, 2টা। তাহলে NC2 আসলে হচ্ছে তোমার 380। সো এখানে দেখো 2 × NC2 আসলে কত বলো, 380। এই জিনিসটাই আমাদেরকে একটু আসলে ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে ক্লাসে প্রত্যেকে কিন্তু প্রত্যেককে ঈদ কার্ড দিচ্ছে। সো আমার এখানে একটা কি আসবে, যেটা হ্যান্ডশেকিংয়ের সময় আমাদের ছিল না। আমাদের হ্যান্ডশেকিংয়ের সময় কিন্তু এখানে 2 দিয়ে গুণ করি নাই, ওকে। বাট ঈদ কার্ড নেওয়ার সময় এখানে 2 দিয়ে অবশ্যই মাল্টিপ্লাই করা লাগবে, যে 2 × NC2 হচ্ছে তোমার 380, ঠিক আছে। সো এখান থেকে আমরা অবশ্যই কি করতে পারবো, যে NC2 হচ্ছে সে 190 এবং এখান থেকে ডট ডট করলে তোমার এনের ভ্যালু চলে আসবে 20 জন, ঠিক আছে, ওকে। সো দেখো সহজ একটা ম্যাথ ছিল, বাট আসলে এর মধ্যেও অনেক ব্যতিক্রম ধর্মিতা বা মৌলিকত্ব আসলে থাকতে পারে, ওকে। আচ্ছা, তো এবার যাই আমরা পরের একটা ইয়েতে, সেটা হচ্ছে ভোটের ম্যাথ। খেয়াল করো, এই ভোটের ম্যাথটার টাইপটাও বেশ ক্রিটিক্যাল, ঠিক আছে। ভোটের যে ম্যাথটা, সেটার মধ্যে আসলে কি আছে একটু দেখি আমরা। যে কোনো একটা নির্বাচনে 10 জন প্রার্থী এবং ভোটার হচ্ছে তোমার 3 জন, ঠিক আছে। বা উল্টা করে বলি আমরা, যে ভোটার হচ্ছে 10 জন, ভোটার হচ্ছে 10 জন, প্রার্থী হচ্ছেন 3 জন, ঠিক আছে। কতভাবে ভোট হতে পারে, যে কোনো একটা নির্বাচনে ভোটার হচ্ছেন 10 জন এবং প্রার্থী 3 জন, ঠিক আছে। কতভাবে আসলে ভোট দেওয়া সম্ভব, বা কত ধরনের ভোটের রেজাল্ট কয় ধরনের হতে পারে, ঠিক আছে। তো চিন্তা করে দেখো, প্রথম লোক গেল, পার্সন 1 গেল, ঠিক আছে, 1 নম্বর ভোটার গেল, ঠিক আছে। এটা হচ্ছেন ফার্স্ট ভোটার, ওকে। ফার্স্ট ভোটার গেল, সে সামনে গিয়ে তার সামনে দেখলো যে তার সামনে কয়টা অপশন, 3টা অপশন, এবং সেও আচ্ছা প্রত্যেক ভোটার একটাই ভোট দিবে, ঠিক আছে। তো তার সামনে 3টা ব্যালট পেপারে 3টা মুখ আঁকা আছে, সে কোনো একটার উপর রাখবে, তার সামনে অপশন ছিল কয়টা, 3টা। সেকেন্ড ভোটার গেল, তাকে তো নতুন একটা ব্যালট পেপার দেওয়া হবে, তার সামনে অপশন কয়টা, 3টা। থার্ড ভোটার, তার সামনে অপশন কয়টা, এখানেও কয়টা বলো, 3টা, ঠিক আছে। তো এরকমভাবে যদি যেতে থাকে, তাহলে যে 10th যে ভোটার হবে, 10th ভোটারের সামনে অপশন কয়টা হলো, 1 2 3, 3টা। তো 3 আসলে আমরা কয়বার গুণ করতেছি, 1 বার 2 বার 3 বার 4 বার, 3 আসলে আমরা 10 বার গুণ করতেছি। সো আমাদের ফাইনাল অ্যান্সার আসলে হবে 3, বলো 3কে যদি 10 বার গুণ করি, 3⁻10, ঠিক আছে। খেয়াল রাখা লাগবে যে ভোটার 10 জন, প্রার্থী 3 জন হলে ভোট হতে পারে কত বলো, 3⁻10 এত টাইপে, ওকে। গেল এইটা। আচ্ছা, এরপর হচ্ছে কোনো একটা দল বা কমিটি আমরা গঠন করতে চাচ্ছি। তো দল বা কমিটিতে একটা ঘটনা ঘটতেই পারে, সেটা হচ্ছে দেখো, আমরা কোনো 2 জনকে, আমরা 10 জন থেকে 8 জন নিব, ঠিক আছে। কোয়েশ্চেন লিখি আমরা, যে 10 জন লোক হতে 8 জন কতভাবে বাছাই করা যায়, যেন এ 2 জন সর্বদা থাকে, বি 2 জন কখনো না থাকে, ঠিক আছে। 2 জন সর্বদা থাকে এবং 2 জন কি বলো, কখনো না থাকে। আমরা কি করতে চাচ্ছি, আমরা 10 জন লোক হতে 8 জন লোক বাছাই করতে চাচ্ছি, 2 জন সর্বদা থাকে। তো দেখো 10 জন থেকে আমরা 8 জন নিব, 2 জন যদি থাকে তাহলে আমার কি হবে বলো, 8 জন, তো 8 জন থেকে অলরেডি 2 জন আমরা নিয়ে ফেলছি, ঠিক আছে। এটা হচ্ছে এ নাম্বারে, 10 জন থেকে নিতে হবে 8 জন, 2 জন তো সর্বদা থাকবে, তো 2 জন তো নেওয়াই হয়ে গেছে, তাহলে নিতে হবে কয়জন, এখান থেকে 6 জন। তো 6 জন নিতে হবে কয়জন থেকে, 2 জনকে নেওয়া হয়ে গেছে, বাকি 8 জন থেকে 6 জনকে নিতে হবে, এবং সেটা হবে 8C6, ওকে, 8C6। আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বারটা। বি নাম্বার হচ্ছে 10 জন থেকে 8 জন নেওয়া লাগবে, কিন্তু এখানে কথা হচ্ছে 2 জন কখনোই কি
থাকতে পারবে না। সো আমার এই 10 থেকে 2 বিয়োগ হলে 8 জন, তাহলে আমাকে আসলে 8 জন থেকে কি করতে হবে বলো, 8 জনকে নিতে হবে। সো এক্ষেত্রে ওই যে বললাম 8 জন থেকে 8 জনকে নেওয়ার উপায় হবে 8C6। ওকে, খেয়াল করো এখানে। আমি আবার টাইপটা একটু বলি, 10 জন থেকে আমরা 8 জন লোক কথায় বাছাই করতে পারি যেন 2 জন সর্বদা থাকে। তো 2 জন যদি সর্বদা থাকে, 2 জন তো আমি নিয়ে ফেলছি 10 জন থেকে, তো লোক থাকবে কয়জন বলো, 10 থেকে 2 বিয়োগ হলে লোক থাকবে 8 জন, এবং 8 জন থেকে আবার এখানেও তো আমি 2 জন নিয়ে ফেলছি পছন্দের লোক। সো 8 জন থেকে আমাকে আসলে 6 জন নিতে হবে, অ্যান্সার হবে 8C6। ওকে, আর এখানে 10 জন থেকে 2 জন কখনো না থাকে, তাহলে মোট লোক 10 জন থেকে 2 জন আগেই বাদ। সো 8 জন থেকে 8 জন, এটা হবে হচ্ছে 8C8। কত হবে, 8C8। ওকে, সো খেয়াল রাখবা এটা 8C6, এটা হচ্ছে 8C8। ওকে, আচ্ছা, তাহলে গেল এইটা। এবার হচ্ছে পরের যে পার্টটা, সেটা হচ্ছে বিভিন্ন জ্যামিতিক গঠন। একটু খেয়াল করো, এই জ্যামিতিক গঠনের ম্যাথটা কীরকম হতে পারে আমি একটু ধরি তোমাদেরকে। আচ্ছা, জ্যামিতিক গঠনের পার্টটা হচ্ছে অনেকটা এই রকম। ওকে, জ্যামিতিক গঠন যেমন ধরো কোনো একটা অনেকগুলা বাহু দেওয়া আছে বা অনেকগুলা বিন্দু দেওয়া আছে, এখান থেকে কর্ণ, দেন হচ্ছে ত্রিভুজ, চতুর্ভুজ, অনেক কিছুই কিন্তু বাছাই করা সম্ভব। ঠিক আছে, আচ্ছা, তাহলে কর্ণ বা যে কোনো কিছু, কর্ণ, ত্রিভুজ, চতুর্ভুজ আমরা একটু দেখি। ধরে নাও অনেকগুলা বাহু তোমাদের কাছে দেওয়া আছে। আচ্ছা, তাহলে কর্ণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ধরো n বাহু দ্বারা গঠিত, তাহলে n বাহু দ্বারা গঠিত ফার্স্টে হচ্ছে কর্ণ সংখ্যা হবে nc2 - n। ঠিক আছে, এটা হচ্ছে কর্ণ সংখ্যা। দেন হচ্ছে ত্রিভুজ সংখ্যা হবে nc3। দেন তোমার চতুর্ভুজ সংখ্যা, এটা হবে nc4। ঠিক আছে, তো n বাহু দ্বারা গঠিত, n বাহু দিয়ে গঠিত আমার কি হবে বলো, কর্ণ সংখ্যা হবে nc2 - n, ত্রিভুজ সংখ্যা হবে nc3, আর চতুর্ভুজ সংখ্যা হবে nc4। আচ্ছা, আরও কয়েকটা জিনিস লিখে দেই এখানে, সেটা হচ্ছে সমকোণ সংখ্যা হবে n বাহু দ্বারা গঠিত, এভাবে না লিখি, n বাহু দ্বারা গঠিত বহুভুজে 2n - 4 সমকোণ। ঠিক আছে, সমান সমান 2n - 4 ইন্টু 90 ডিগ্রি। ঠিক আছে, এগুলো কিন্তু অনেক বেসিক সূত্র, তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা মনে রাখবা যে n বাহু দ্বারা গঠিত কোনো এক n বাহু দ্বারা গঠিত বহুভুজে, বা n বাহু দ্বারা nটা যদি তোমার কাছে বাহু থেকে থাকে, সেগুলো দিয়ে তুমি কয়টা কর্ণ বানাতে পারবা, nc2 - n। ঠিক আছে, ত্রিভুজ সংখ্যা হবে nc3, চতুর্ভুজ সংখ্যা হবে nc4, n বাহু দ্বারা বহুভুজে তোমার 2n - 4 কি বলো, সমকোণ, এবং 2n - 4 সমকোণ মানে কি 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ডিগ্রিতে হিসাব, আর উপরটা হচ্ছে সমকোণী হিসাব। তো ডিগ্রি আর সমকোণ জানলে আমরা অবশ্যই রেডিয়ানেও নিতে পারবো। আচ্ছা, তো গেল এই পার্টটা, এটা আমরা একটু দেখবো, খেয়াল রাখবো, তাহলে মনে থাকবে। এরপর দেখো একটা চিত্র দিয়ে একটা ম্যাথ আসে আমাদের এই বিন্যাস সমাবেশ থেকে, সেটাও ত্রিভুজ, চতুর্ভুজ যে কোনো টাইপ হতে পারে, একটু দেখে নাও। ঠিক আছে, আচ্ছা, চিত্র দিয়ে ম্যাথটা নর্মালি এসে থাকে। ধরে নাও এরকম একটা দাগ দেওয়া আছে, এরকম একটা দাগ দেওয়া আছে, এটা ধরে নাম দিলাম এ দাগ, এই দাগটার নাম বি দাগ। ঠিক আছে, এবং এ দাগের মধ্যে ধরে নাও 1 2 3 4টা বিন্দু আছে, বি দাগে 1 2 3টা বিন্দু আছে। ঠিক আছে, তো কি বললাম বলো, এ দাগে 4টা বিন্দু, বি দাগে 3টা বিন্দু আছে। কোয়েশ্চেন আসে এ এবং বি এর বিন্দুগুলো দ্বারা কতটি ত্রিভুজ, এ এবং বি এর বিন্দুগুলো দ্বারা কতটি ত্রিভুজ গঠন সম্ভব। ঠিক আছে, এ এবং বি এর বিন্দুগুলো দ্বারা কতটি ত্রিভুজ গঠন সম্ভব। তো ত্রিভুজ গঠনের জন্য আমার কয়টা বিন্দু লাগে,
আমাদের ত্রিভুজ গঠনের জন্য বিন্দু লাগে কয়টা বলো? 3টা বিন্দু লাগে, ঠিক আছে। সো দেখো উপরে 4টা, নিচে আছে হচ্ছে 3টা। তো দেখো আমার ত্রিভুজটা কিন্তু এইরকম হইতে পারে না? উপর থেকে আমি নিব 2টা বিন্দু, নিচের থেকে নিব আমরা 1টা বিন্দু। কেন? ত্রিভুজটা কিন্তু ওই রকম না হয়ে এই রকমও হইতে পারে, ঠিক আছে। উপর থেকে 4টা, উপরে আছে 4টা বিন্দু, 4টা থেকে আমরা নিব কয়টা বলো? নিব আমরা হচ্ছে 2টা। তো উপরের এই 4টা বিন্দু থেকে 2টা বিন্দু নেওয়ার উপায় হচ্ছে 4c2 ইন্টু নিচের 3টা থেকে নিব একটা 3c1। এটা হচ্ছে এই চিত্রের জন্য। আর এই চিত্রের জন্য উপর থেকে নিব হচ্ছে আমরা একটা, 4টা থেকে একটা 4c1, নিচে থেকে নিব 2টা, 3টা থেকে 2টা 3c2, ঠিক আছে। সো এটা হচ্ছে এখানে অ্যান্সার, ঠিক আছে। এইভাবেও ত্রিভুজ হতে পারে, এইভাবেও ত্রিভুজ হতে পারে। সো খেয়াল রাখো এই অঙ্কটাও কিন্তু অ্যাডমিশনে আসে যে এতে 4টা বিন্দু, বিতে 3টা বিন্দু দেওয়া আছে, কয়টা বিন্দু, এই বিন্দুগুলো দ্বারা কতটি ত্রিভুজ গঠন সম্ভব, ঠিক আছে। ওকে, আচ্ছা। তো এরপর হচ্ছে আমরা নর্মালি দেখো এনসিআর এটার বৃহত্তম বা ক্ষুদ্রতম মান বের করা আসে, ঠিক আছে। আমি একটু বলে দিই তোমাদেরকে। লেখো এনসিআর এর বৃহত্তম মান। ওকে, এনসিআর এর বৃহত্তম মান কত? ওকে, আচ্ছা, এনসিআর এর বৃহত্তম মান কত? তো খেয়াল রাখবা এখানে ডিপেন্ড করে এন এর উপর, যে এন জোড় হলে বৃহত্তম মান এনসি n/2, এন বিজোড় হলে বৃহত্তম মান এনসি n+1/2 অথবা এনসি n-1/2, দুটাই কিন্তু হবে, ঠিক আছে। যেমন দেখো এক্সাম্পল, ধরো এই টাইপটা অনুসারে এক্সাম্পল কি হবে? ধরো 10CR এর বৃহত্তম মান কত হবে? 10C5, ঠিক আছে। কারণ এখানে এন জোড়, তো এখানে এন জোড় হলে 10CR বৃহত্তম মান হবে 10C কত বলো? 5। ওকে, আবার এন যদি বিজোড় হয়, সে এক্সাম্পল ধরো 15, সো 15CR এর বৃহত্তম মান হবে 15C, n+1/2 করলে 16/2 মানে 8, অথবা -1/2 করলে 7। ওকে, এই সো এই টাইপটা হচ্ছে এনসিআর এর কি বলো? বৃহত্তম বা ক্ষুদ্রতম মান, ঠিক আছে। আচ্ছা, এরপর খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এবং এটা রিসেন্ট ইয়ারগুলোতে অ্যাডমিশনে রিটেনে বেশি আসে, বেশ একটু বড় ধাঁচের দেখে এই অঙ্কটা রিটেনে বেশি আসে, ঠিক আছে। অঙ্কটা হচ্ছে বেশ কয়েকটা লেটার দিয়ে আসে, বেশ কয়েকটা ওয়ার্ড দিয়ে আসে, ঠিক আছে। তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এটার রিটেন পার্টের জন্য মিলায় দেখব। ফার্স্টে হচ্ছে অঙ্কটার নাম হচ্ছে, ধরো কোনো একটা বিশাল বড় লেটার দিয়ে দিবে, ওয়ার্ড দিয়ে দিবে, সেখান থেকে তোমাকে বাছাই করা লাগবে। ধরো ইঞ্জিনিয়ারিং শব্দটা কি বলো? ইঞ্জিনিয়ারিং, ENGINEERING, ইঞ্জিনিয়ারিং শব্দটি হতে 4টি বর্ণ কতভাবে বাছাই করা যায়? ইঞ্জিনিয়ারিং শব্দটি হতে 4টি বর্ণ কত হয় বাছাই করা যায়? 4টি বর্ণের কতটি শব্দ গঠন করা যায়, ঠিক আছে। দুটো অঙ্ক এখানে, যে কি শব্দটি হতে 4টি বর্ণ কতভাবে বাছাই করা যায়, এবং 4টি বর্ণের কতটি শব্দ গঠন করা যায়। সো ইঞ্জিনিয়ারিং 1 2 3 4 5 6 7 আর 4 11টা লেটার টোটাল এখানে, ঠিক আছে। যে ENGINEERING, ঠিক আছে। মোট কয়টা বলো? 11টি বর্ণ, যেখানে ই আছে 3টি, 1 2 3, এন আছে
একটা দুইটা তিনটা, এন তিনটি, জি আছে দুইটা, জি দুইটি, আই আছে একটা দুইটা, আই আছে দুইটা, 3 3 6 আর 4 10, তাহলে বাদ আছে একটা নিশ্চয়ই, সেটা হচ্ছে আর। ঠিক আছে, আর একটি, আর আছে একটি। ওকে, তো খেয়াল করো ইঞ্জিনিয়ারিংয়ে কী আছে বলো, আমাদের টোটাল 11টা বর্ণ আছে এখানে, যার মধ্যে ই তিনটা, এন তিনটা, জি দুইটা, আই দুইটা এবং আর হচ্ছে একটা করে আছে। আচ্ছা, সো টাইপ, আমরা এবার দেখি এটাকে কিভাবে করা যায় অঙ্কটাকে। এখানে আমরা লিখব হচ্ছে টাইপ। ঠিক আছে, এখানে হচ্ছে টাইপের একটা এক্সাম্পল। ঠিক আছে, টাইপের একটা এক্সাম্পল। এখানে হচ্ছে আমরা ফার্স্টে বিন্যাসটা প্রথমে করব হচ্ছে সমাবেশ, এবং এরপর এখানে করব হচ্ছে বিন্যাস। ওকে, আচ্ছা, তো দেখো টাইপ, টাইপ তো ধরে নাও প্রথমে চারটাই ভিন্ন। প্রথম 1 নাম্বার টাইপে আমাদের এ 1 নাম্বার না লিখি, এ লিখি। এ হচ্ছে 4টি ভিন্ন বর্ণ। ঠিক আছে, তো 4টা নিব, তো আমরা 4টাই ভিন্ন বর্ণ, তাহলে আমাদের এখানে 4টা ভিন্ন ভিন্ন বর্ণ। ধরে নাও আই আর জি এন, আই আর জি এন। ঠিক আছে, সো আমাদের ভিন্ন ভিন্ন এখানে আসলে কয়টা টাইপ আছে, 1 2 3 4 5, এই 5টা থেকে আমরা আসলে 4টা নিতে চাচ্ছি, সো 5C4। এটার জন্য সমাবেশ, যেহেতু আমার 4টাই ভিন্ন ভিন্ন, 5C4 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ওকে, 4টাই ভিন্ন। 2 নম্বরে কি হতে পারে, 2টি একই, 2টি ভিন্ন। আচ্ছা, 2টি একই 2টি ভিন্ন জিনিসটা হচ্ছে অনেকটা এইরকম টাইপের। দেখি আমরা কিভাবে লিখতে পারি। 2টা একই, ধরে নাও 2টা নিলাম আমরা এন, আর 2টা নিব ভিন্ন, একটা নিব জি, একটা নিব আর। 2টা একই, 2টা হচ্ছে ভিন্ন। ওকে, আচ্ছা, তাহলে 2টা একই, 2টা হচ্ছে ভিন্ন। আচ্ছা, তো 2টা, এই যে 2টা একই নেওয়ার জন্য আমার অপশন কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা। যেমন দেখো 3টা, তুমি বলতে পারো যে 3টা তো একই, এখানে 2টা কেমন নিব, 3টা থেকে কি 2টা নেওয়া সম্ভব না, 2টা ই নেওয়া সম্ভব, 2টা এন নেওয়া সম্ভব, 2টা জি নেওয়া সম্ভব, 2টা আই নেওয়া সম্ভব। সো 2টা একইর জন্য আমার কাছে অপশন আছে 1 2 3 4টা। এই 4টা থেকে যে কোনো একটা সেট আমি নিতে পারি। তো 4টা থেকে যে কোনো একটা সেট নিলে 4C1, তো 2টা আমি নিয়ে ফেললাম। তো 2টা আমি নিয়ে সে ধরো 2টা আমি কি নিলাম, 2টা এন নিলাম, তাহলে ভিন্ন ভিন্ন আমার কাছে অপশন এখন কয়টা আছে, 1 2 3 4, বাকি 4টা থেকে 2টা ভিন্ন, ইন্টু কত 4C2। সো এখানে হবে 4C1 ইন্টু 4C2 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। কারণ কি 4টার মধ্যে আবার 2টা সেম ছিল, 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল হবে। ওকে, তো 2টা একই, 2টা হচ্ছে এখানে ভিন্ন। সিতে আমরা নিতে পারি হচ্ছে 2টি একই, আবার 2টি একই, অর্থাৎ 2 সেট আমরা নিব সেম টাইপের। মানে 2টা একই টাইপটা কীরকম হবে, 1 2 3 এন লিখেছিলাম, 2 সেট ধরে নেই ই, 2 সেট ধরে নেই আই। ওকে, ঠিক আছে, অর্থাৎ 2টা একই, তো 2টা একইর মধ্যে মানে কি আমার অপশন আছে 1টা 2টা 3টা 4টা, এই 4টা সেট থেকে আমাকে যে কোনো 2টা সেট নেওয়া লাগবে, তার মানে 4C2। তাহলে এখানে কত হবে, 4C2 ইন্টু উপরে হবে 4 ফ্যাক্টোরিয়াল, নিচে 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, 4C2, এখানে 4টা থেকে এই 1টা 2টা 3টা 4টা সেট থেকে 2টা সেট নিব 4C2, তো 4C2 ইন্টু 4টার জন্য 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। ওকে, গেল সি। এরপরে হচ্ছে আমার ডি। ঠিক আছে, ডি হচ্ছে কি 2টা একই, এবার নিব আমরা 3টা একই, 3টা একই একটি ভিন্ন, 3টা একই একটি ভিন্ন। ওকে, 3টা একই একটা ভিন্ন, 3টা একই নেওয়ার জন্য কাছে অপশন আসলে কয়টা বলো, 2টা। ঠিক আছে, কত বলো, 3টা ই 3টা এন। সো আমার এখানে ধরে নাও আমি এবার
তিনটা এন নিব আর একটা ধরে নাও জি, মানে এটা আসলে কিছু না, জাস্ট কীভাবে কয়টা, এটা হচ্ছে একটা এক্সাম্পল কী টাইপের হইতে পারে, ঠিক আছে। তিনটা এন একটা, তাহলে তিনটা নেওয়ার মতো অপশন আছে আমার কাছে দুইটা। সো দুইটা থেকে আমি একটা নিলাম 2C1, তো তিনটা তো হয়েই গেল, আর বাদ আছে একটা। তাহলে ধর তিনটা আমি কি নিলাম, এন নিলাম, তাহলে বাদ আছে কয়টা আমার, একটা দুইটা তিনটা চারটা, চারটা থেকে যে কোনো একটা 4C1। সো এখানে হবে 2C1 4C1 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। সো এই টাইপটা আসলে যদিও ঠিক আছে আমরা শেষে করতেছি, বাট এটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ ছিল রিটেন পার্টটার জন্য, ঠিক আছে। তো ইঞ্জিনিয়ারিং শব্দটি হতে চারটা বর্ণকে কতভাবে আসলে আমরা কি করতে পারি বলো, বাছাই করতে পারি, ঠিক আছে। সো দেখো এখানে আমরা বললাম ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে মোট 11টা বর্ণ ছিল, 3টা ই 3টা এন 2টা জি 2টা আই 1টা আর ছিল। সো চারটা বর্ণ বাছাই, সো বাছাইয়ের জন্য আসলে আমাদের কোন অঙ্কটা বলো, সমাবেশ। সো এই সবগুলাকে যোগ করলে আসলে আমরা কি পেয়ে যাব, সবগুলাকে এই সবগুলা ডিজিট যদি তোমরা যোগ করো তোমরা সমাবেশের অ্যান্সারটা আসলে পেয়ে যাবা। আর বলছে কতগুলো শব্দ গঠন, তো শব্দ গঠন বেসিক্যালি আসলে কি ইন্ডিকেট করে, শব্দ গঠন মানে কি, এই পার্টটা হচ্ছে বলো, শব্দ গঠন মানে এই পার্টটা হচ্ছে বিন্যাস, ঠিক আছে। সো বিন্যাসের জন্য এটা হচ্ছে আসলে এটা, এই যে বিন্যাস লেখা আছে এটা বেসিক্যালি আসলে কি বলো, কতগুলো শব্দ গঠিত হইল, ঠিক আছে। খেয়াল রাখবা কতগুলো শব্দ গঠিত হলো, এটা হচ্ছে আমাদের এই পার্টটা, ঠিক আছে। সো আমি আবার একটু বলি, এখানে মোট আমার টাইপ ছিল হচ্ছে ভিন্ন ভিন্ন টাইপ ছিল কয়টা, 5টা, এর মধ্যে 4টা ভিন্ন বর্ণ, তো 1 2 3 4 5, এই 5টা টাইপ থেকে 4টা কত 5C4, 4টা ভিন্ন দেখে 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ। এরপর দুইটা একই দুইটা ভিন্ন, আমরা দুইটা একইর জন্য আমার 1 2 3 4টা অপশন ছিল, 4টা থেকে যে কোনো দুইটা যে কোনো একটা, এই 1 2 3 4টা, 4টার মধ্যে কিন্তু দুটো দুইটা করে বা দুইটার বেশি ছিল। সো এখান থেকে 4 থেকে যে কোনো একটা 4C1 আর বাকি দুইটা ভিন্ন, তো যে কোনো একটা নেওয়ার পরে বাকি অপশন থাকে আমার 1 2 3 4টা, 4টা থেকে দুইটা 4C2, যেহেতু দুইটা একই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ 3। এবার হচ্ছে দুইটা একই এরকম অপশন ছিল 4টা, 2 সেট সেম 4C2 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এবার হচ্ছে তিনটা একই একটা ভিন্ন, তিনটা একই এরকম অপশন ছিল আমার দুইটা, ঠিক আছে। দুইটা থেকে একটা 2C1 একটা ভিন্ন, তো যে কোনো একটা নেওয়ার পরে অপশন থাকে আমার 1 2 3 4টা থেকে একটা 4C1 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। সো এইটার যে যোগফল সেটা হবে আমার শব্দ গঠন, ঠিক আছে, কয়টা শব্দ গঠিত হইল, ঠিক আছে, ওকে। সো দেখো অ্যাডমিশন লাইফের এই যে ম্যাথ ক্লাসগুলো বা আজকের যে ম্যাথ ক্লাসটা সেটা ছিল কিসের উপর বলো, সেটা ছিল হচ্ছে তোমাদের বিন্যাস সমাবেশের উপর। তো আমরা এখান থেকে যে টাইপগুলো মোটামুটি দেখলাম, তাছাড়াও কিন্তু সমাবেশ থেকে তোমরা কি করবা, কোন পার্টটা করো, সেটা হচ্ছে টিম গঠন, দল গঠন, কমিটি গঠন, প্যানেল গঠন, সভার মানুষ গঠন, ঠিক আছে, এই টাইপগুলো একটু ভালো করে দেখবা। এখান থেকে দেখবা একটা টাইপ আসে সংখ্যা গরিষ্ঠতা নিয়ে, যে সে বিজ্ঞানের ছাত্রদেরকে সংখ্যা গরিষ্ঠতা দিয়ে কতভাবে সাজানো সম্ভব সেই টাইপটা একটু দেখবা। দেন হচ্ছে আরেকটা টাইপ আছে আমার মনে আছে, যেটা হচ্ছে বিন্যাসের, সেটা হচ্ছে কোনো একটা লাইনে লোক সাজাবে, ঠিক আছে। তো লাইনে লোক সাজানোর ক্ষেত্রে সেক্ষেত্রে সামনে পিছনে দাঁড়ানো শর্ত অনুসারে যে 14 জন বিএসসি এবং 10 জন আইসি ক্লাসের ছাত্রকে কতভাবে লাইনে দাঁড়া করানো সম্ভব, যেন কি বলো আইসি ক্লাসের ছাত্ররা একসাথে দাঁড়াতে না পারে। এই টাইপের ম্যাথগুলো তোমরা কিন্তু এখান থেকে ভালো করে দেখবা। এবং আমাদের আগের যে অ্যাডমিশনের যে আমরা ক্লাসগুলো নিয়েছি ম্যাথের উপর, সেই ক্লাসগুলো খুব ভালো করে তোমরা ফোকাস করবা। এই টাইপের ম্যাথে এই টাইপের শর্টকাটগুলো ম্যাথ হ্যাক্সগুলো তোমাদের অ্যাডমিশনের জন্য কিন্তু অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তোমাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা শুধুমাত্র ম্যাথ ক্লাস না, আমাদের অন্যান্য সাবজেক্টের যে ক্লাসগুলো লাইভ ক্লাস আমরা নিচ্ছি এখানে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, দেন বাংলা ইংলিশের যে ক্লাসগুলো হচ্ছে যাদের দরকার তোমরা কিন্তু সবগুলো ক্লাসে এখান থেকে দেখতে পারো। সো অবশ্যই তোমরা টেমিউনিটি স্কুলের সবগুলো ক্লাসকে খুবই সুন্দর করে ফলো করবা এবং আমাদের ম্যাথ ক্লাসকে অবশ্যই প্রমোট করবা তোমাদের ফ্রেন্ডসদের, ফ্যামিলিদের, তোমাদের যে ক্লাসমেট আছে, তোমাদের যে কি বলবো ব্যাচমেট আছে, সবার কাছে জিনিসটাকে পৌঁছায় দিবা। এবং সবসময় মনে রাখবা খুব এই টপিক্সটা যেটা বিন্যাস সমাবেশ একটু হার্ড হলেও এই জিনিসগুলো একটু যদি ফলো করতে পারো খুব বেশি সোজা লাগবে। যারা ক্লাসে পরে জয়েন করছো তোমাদেরকে রিকোয়েস্ট থাকবে ক্লাসটাকে আবার রিওয়াইন্ড করে দেখে নেওয়ার। আমাদের কিন্তু যে আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানেও কিন্তু লাইভ ক্লাসগুলো আপলোড করা থাকে, সুতরাং ফেসবুক থেকে হোক অথবা ইউটিউব 10 মিনিটস স্কুলের যে চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করে রাখবা। সেখান থেকে আমাদের লাইভ ক্লাসগুলোকে অবশ্যই তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবা। অ্যাডমিশন নিয়ে আর যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা অবশ্যই আমাদেরকে লিখে পাঠাবা, আমাদেরকে লিখবা, আমাকে লিখবা, আমরা তোমার কাছে কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে রিচ করার চেষ্টা করব। সবাই খুব ভালো থাকবা, এই ম্যাথগুলো মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবা আর 10 মিনিটস স্কুলের সাথে থাকবা। মনে রাখবা নেভার স্টপ লার্নিং।